জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের রোড টু অ্যাডভোকেটশিপ ফাউন্ডেশন কোর্স ২য় ক্লাস। তো আজকে আপনাদের দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর উপর একটি ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। তো দেওয়ানি কার্যবিধি আমাদের সকলের কাছেই মনে হয় যে কঠিন। তো দেওয়ানি কার্যবিধিটা আসলে কিভাবে পড়ব? আচ্ছা, সবার যদি মাথায় অন্য কোনো টেনশন থেকে থাকে, দুশ্চিন্তা থেকে থাকে বা হচ্ছে অন্য কোনো দিকে যদি আ আপনার হচ্ছে মাইন্ড সেটআপ থাকে, দয়া করে সবাই মাইন্ড সেটআপটা হচ্ছে ক্লাসের দিকে নিয়ে আসবেন। সবাই মাইন্ড সেটআপটা ক্লাসের দিকে নিয়ে আসবেন। আপনাদের দেওয়ানি কার্যবিধি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমি মনে করি। অন্যদিকে যদি মাইন্ড সেটআপ থেকে থাকে সবাই ক্লাসের দিকে মনোযোগ নিয়ে আসবেন। থ্যাংক ইউ। আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেওয়ানি কার্যবিধি ১৯০৮। চোখ বন্ধ করে কথাগুলো শুনতে পারেন। ধরেন একেবারেই ট্রু সেন্স এ আমাদের ২৯/১১/২০২৫ ২৯/১১/২০২৫ আমাদের পরবর্তী বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা। আলহামদুলিল্লাহ আমরা সকলেই আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছি, সকলেই আমরা ২৯/১১/২০২৫ এর যেই প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমাদের পরবর্তীতে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেই লিখিত পরীক্ষায় সবাই চোখ বন্ধ করে শুনতে পারেন। মনোযোগ অন্যদিকে থাকলে মনোযোগটা দয়া করে ক্লাসের দিকে নিয়ে আসেন। আমরা গল্প আকারেই দেওয়ানি কার্যবিধি পড়ব। কখনো মনেই হবে না যে আমরা দেওয়ানি কার্যবিধি পড়তেছি। এমসিকিউ পরীক্ষায় পাস করার পর পরবর্তীতে আমরা লিখিত পরীক্ষায় বসলাম। আলহামদুলিল্লাহ আমরা লিখিত পরীক্ষায়ও কৃতকার্য হয়েছি। আল্লাহ আমাদের কবুল করেছেন। লিখিত পরীক্ষার পর পরবর্তীতে হচ্ছে ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষায়ও আমরা সকলেই কৃতকার্য হয়েছি আলহামদুলিল্লাহ। ভাইবা পরীক্ষার রেজাল্ট হয়েছে গ্যাজেট আকারে। সেখানে আমার আপনার রোল নাম্বারটি দেখা যাচ্ছে সুন্দর করে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই আইনজীবী হয়েছি। আমাদের স্বপ্ন যেটা ধরেন স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনি আইনজীবী হয়ে গেছেন। আপনি একজন অ্যাডভোকেট। আমি আজ থেকে ৩ বছর আগে যখন আইনজীবী হিসাবে কোর্টে এসেছিলাম অ্যাডভোকেট হয়ে, স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন? আইনজীবী হওয়ার পর সবারই একটা স্বপ্ন থাকে যে তাদের একটা কি হবে? পার্সোনাল একটা চেম্বার হবে। অ্যাকচুয়ালি একজন নতুন শিক্ষানবিশ আইনজীবী যখন সনদ পেয়ে অ্যাডভোকেট হয়, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি সাপোর্ট খুব বেশি ভালো না থাকে বা নিজের ক্যাপাসিটি যদি ভালো না থাকে, তাহলে একটা অ্যাডভোকেটের চেম্বার এটা হলো একটা স্বপ্নের মতো। এবং আপনারা সনদ হওয়ার পর যখন কোর্টে যাবেন, আপনারাও সেই স্বপ্নটা দেখবেন। সবাই। কারণ আমরা তো স্বপ্নবাজ মানুষ। একটার পরে আরেকটা স্বপ্ন দেখতেই থাকি। এখন আমাদের স্বপ্ন হলো অ্যাডভোকেট হওয়া। অ্যাডভোকেট হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। অ্যাডভোকেট হওয়ার পর পরবর্তী স্বপ্ন হলো যে আমাদের কি লাগবে? আমাদের একটি চেম্বার লাগবে। চোখ বন্ধ করে কথাগুলো শুনতে পারেন। ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আপনাদের দোয়ায় আমার ২ টা চেম্বার আছে এখন। একটা বাড়ির পাশে, আরেকটা হলো আপনার হচ্ছে কোর্টের পাশে। যেখানে কোর্টের পাশে যে চেম্বার সেখানে বসে আপনাদের ক্লাস নেই। এখন আপনারা সবাই অ্যাডভোকেট। অ্যাডভোকেট হওয়ার পর আপনাদের স্বপ্ন হলো আপনাদের একটা চেম্বার থাকবে। আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আপনাদের সবার একটি চেম্বার আছে। এবং আপনারা সবাই আপনারা জানেন যে অ্যাডভোকেট হওয়ার পর বিভিন্ন সাইটে প্র্যাকটিস করা যায়। সিভিল সাইডে প্র্যাকটিস করা যায়। হ্যাঁ? ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করা যায়। তারপর হচ্ছে ট্যাক্স প্র্যাকটিস করা যায়। আরো বিভিন্ন সাইট আছে। এখন আপনি সিভিল সাইডে প্র্যাকটিস করেন। আপনি একজন কি? আপনি একজন সিভিল লইয়ার। আচ্ছা, কয়েকজন কমেন্ট করেছেন যে শুনতে পাচ্ছেন না। আপনাদের ক্ষেত্রে কি তাই হচ্ছে? আমি আনমিউট করে দিলাম। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো কথাগুলো? হ্যাঁ জি, শুনতে লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
তাহলে আমাদের স্বপ্ন হলো পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় কৃতকার্য হওয়া। আমাদের সকলের স্বপ্ন হলো আইনজীবী হওয়া, অ্যাডভোকেট হওয়া। আমাদের সকলের স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণের পরবর্তী ধাপ হলো আমাদের একটি চেম্বার হবে। সেই স্বপ্নটাও আমাদের পূরণ হয়েছে। একদিনে হবে না, কিছুদিন তো সময় লাগবেই। সেই স্বপ্নটা আপনার পূরণ হয়েছে এবং আপনি অনেকগুলো সাইট আছে, সিভিল আছে, ক্রিমিনাল আছে, ট্যাক্স আছে। আপনি হচ্ছে সিভিল সাইডে প্র্যাকটিস করেন। আপনি একজন সিভিল লয়ার। আজকে ২৩/৮/২০২৫। এখন যদিও আমাদের ঘড়িতে হচ্ছে ৯টা ৩০ প্রায়, কিন্তু ধরেন এখন হচ্ছে ৭টা ৩০ সন্ধ্যাবেলা। আপনি আপনার চেম্বারে বসে আছেন। জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করেন সিপিসি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার চেম্বারে বসে আছেন। আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার সহকারীকে বললেন যে আগামীকালকে যে শুনানিগুলো আছে, আগামীকালকে আপনি কজ লিস্টে দেখলেন। কজ লিস্ট চেক করে দেখলেন যে আপনার ২০টা ফাইলে শুনানি আছে বা ২৫টা ফাইলে। আপনারা জানেন যে আমার যে সিনিয়র, ওনার 30 প্লাস মামলা থাকে এবং যারা ১০-১৫ বছর প্র্যাকটিসের বয়স হয় এবং ভালো করে প্র্যাকটিস করে, ওনাদের প্রায় ২৫ থেকে ৩০টা মামলা কিন্তু প্রতিদিন কজ লিস্টে থাকে। তো যাই হোক, আপনার ধরেন হচ্ছে ২০-২৫টা মামলা আছে। তো পরবর্তী দিনের যেই মামলাগুলো আছে, সেই মামলাগুলোর যে ফাইল আছে, ফাইলগুলো আপনি আপনার যে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী আছে, সেই সহকারীকে বললেন যে র‍্যাক আছে আপনার চেম্বারে, র‍্যাক থেকে নামিয়ে দেবেন। কেন? না, আপনারা জানেন যে যারা সিভিল প্র্যাকটিস করে পরবর্তী দিন যেই শুনানিগুলো থাকে, হ্যাঁ? সেই শুনানির যে ফাইলগুলো আছে এগুলো আগের দিন হচ্ছে লিখে-টিখে সবকিছু কি করতে হয়? সবকিছু রেডি করতে হয়। আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে আগামীকালকে যেই শুনানিগুলো আছে, আগামীকালকে রবিবার ২৪/৮/২০২৫ আপনার ২০টা বা ২৫টা মামলা শুনানি আছে। সেই ফাইলগুলো আপনাকে একে একে আপনার সহকারী র‍্যাক থেকে বের করে দিবেন। আপনি একজন সিভিল লয়ার। সবাই কাল্পনিকভাবে ইমাজিন করতে পারেন। যদি ইমাজিন করতে পারেন আপনারা হচ্ছে সিপিসি একেবারেই পানির মতো সহজ মনে হবে আপনাদের। তখন ফাইলগুলো নামিয়ে দেখলেন এবং দেখতে আপনার সহকারীকে বললেন যে, "আমার জন্য চিনি ছাড়া একটা রং চা নিয়ে আসেন।" আপনি সন্ধ্যা বাজে ৭:৩০ মাগরিবের নামাজ পড়ে এসে চেম্বারে বসেছেন। হ্যাঁ? সহকারী আপনাকে রং চা এনে দিয়েছে। আপনি চায়ে চুমুক দিচ্ছেন এবং পরবর্তী দিনের যে ফাইলগুলো আছে এগুলো একে একে গুছাচ্ছেন। এবং কোনো মামলায় আপনাকে হাজিরা দিতে হবে, কোনো মামলায় টাইম পিটিশন দিতে হবে বা অন্যান্য যে প্রস্তুতিগুলো আছে, সেই প্রস্তুতি আপনি আপনার চেম্বারে বসে নিচ্ছেন। এমন সময় হঠাৎ করেই আপনার চেম্বারে রহিম নামক এক ব্যক্তি হন্তদন্ত হয়ে হাজির। একদম ঘেমেটেমে একাকার। আইসা বলতেছে যে, "স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" এই কথা শুনে আপনি রহিম সাহেবকে দেখলেন যে সে একবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। রহিম সাহেবকে আপনি আপনার চেম্বারে বসালেন। জি, রহিম সাহেব বলেন, "কি হয়েছে আপনার? আপনি এরকম ঘামতেছেন কেন?" রহিমের আবার সেই একই কথা যে, "স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান।" তখন আপনি দেখলেন যে আসলেই তো রহিম সাহেব যে বক্তব্য দিবে এরকম কন্ডিশনে সে নেই। এরকম পরিস্থিতিতে সে নেই। যে রহিম সাহেব যে বক্তব্য দিবে, তার কাছ থেকে যে বয়ান নিবেন। এখন আপনি আপনার সহকারীকে অ্যাডভাইস দিলেন যে, "রহিম সাহেবের জন্য একটা ঠান্ডা নিয়ে আসো। আগে রহিম সাহেব কিছুক্ষণ বসুক। ফ্যানটা বাড়িয়ে দাও, এসিটা কমিয়ে দাও।" হ্যাঁ? দিয়ে তারপরে রহিম সাহেব স্বাভাবিক হোক। স্বাভাবিক হওয়ার পর হচ্ছে তখন রহিম সাহেবের কাছ থেকে কি করব? আমরা বয়ান নিব। আপনি বয়ান নিবেন। এখন কিছুক্ষণ পর রহিম সাহেব ঠান্ডা হলো। তারপর জিজ্ঞাসা করলেন রহিম সাহেব, যেটা হয়ে থাকে আরকি প্র্যাকটিক্যালি। জি, রহিম সাহেব এখন বলেন কি হয়েছে আপনার? রহিম সাহেব সেই আগের কথা। আবারও বলতেছে যে, "স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" দিলেন একটা ধমক। আরে মিয়া! সেই আসছেন কখন? এখনো বলতেছেন যে, "স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" কি হইছে বলেন না? পরে হচ্ছে কেঁপে সে বলতে লাগলো যে, "স্যার, হ্যাঁ, আমাকে তো স্যার আজকে করিম নামক এক ব্যক্তি তার সাথে আরো ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে এসে আমাকে আমার যে একবারে শেষ সম্বল ২০% জমি এইখান থেকে আমাকে কি করেছে?
আমাকে বেদখল করেছে। কে বলল বেদখল করেছে? রহিম সাহেব বলল আপনাকে। আপনি একজন সিভিল লয়ার। এখন আপনি একজন সিভিল লয়ার। রহিম সাহেব যখন বলল যে 20% জমিতে সে বুক দখলে ছিল। কিন্তু সে বেআইনিভাবে, অন্যায়ভাবে করিম সাহেব কর্তৃক এবং তার সাথে আরো সাঙ্গপাঙ্গ 20-25 জন ছিল, সে কর্তৃক তার সর্বশেষ সম্বল 20% জমি থেকে সে কি হয়েছে? সে বেদখল হয়েছে। তখন আপনি রহিম সাহেবকে বললেন, তাই নাকি? তো কখন বেদখল হয়েছেন? পরে বলল যে, স্যার গতকালকে বিকেলবেলা। 22/8/2025। পরে আপনি রহিম সাহেবকে বললেন, রহিম সাহেব বলতেছে, স্যার আমি এখন কি করতে পারি? তখন আপনি রহিম সাহেবকে বললেন যে, আপনি কি করতে পারবেন? যেহেতু আপনি জমি থেকে বেদখল হয়েই গিয়েছেন, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মোকদ্দমা করতে পারবেন। এই কথা বলার পর রহিম সাহেব বলতেছে, স্যার আমি তো এগুলো কিছুই বুঝি না। ৮ ধারা কি ৯ ধারা কি? তখন রহিম সাহেব বলল যে, স্যার দেখেন আমি তো এগুলো বুঝি না, মূর্খ মানুষ। স্যার আমার জন্য যেটা ভালো মনে হয় আপনার কাছে, যেটা সঠিক বলে মনে হয় আপনার কাছে, সেটাই করে দেন। সেই জিনিসটাই আপনি করে দেন। তখন আপনি চিন্তা করলেন যে একজন নতুন আইনজীবী আপনি হয়েছেন, সবেমাত্র সনদ পেয়েছেন, সিভিল প্র্যাকটিস করেন, চেম্বারও হয়েছে, একজন ক্লায়েন্ট এসেছে। এখন ৯ ধারায় যদি মামলা করেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের দখল পুনরুদ্ধারের মামলা যদি আপনি রহিম সাহেবের পক্ষে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কুটকো ঝামেলা থেকেই যায় যে পরবর্তীতে আবার ৮ ধারায় হ্যাঁ, যেতে হতে পারে। সেজন্য আপনি ওভারঅল চিন্তা করে রহিম সাহেবকে বললেন যে আপনি কি করেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেন। তো যেই কথা সেই কাজ। তো রহিম সাহেবকে আপনি জিজ্ঞাসা করলেন যে, রহিম সাহেব, আপনার মোয়াক্কেল রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন। আপনার ক্লায়েন্ট রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন। তো আপনি যে সেই 20% জমির মালিক, আপনার কাছে কি ডকুমেন্ট আছে? কি তথ্য প্রমাণ আছে? তখন রহিম সাহেব উনার কাছ থেকে একটা পুরানো একটা ফাইল, সাদা কাগজে মোড়ানো একটা ফাইল বের করে আপনাকে দিলেন। আপনি রহিম সাহেবের কাছ থেকে, আপনি একজন আইনজীবী হিসাবে, আপনি একজন লয়ার হিসাবে চিন্তা করতে পারেন। আপনি রহিম সাহেবের কাছ থেকে সেই ফাইলটা নিলেন। ফাইলে দেখলেন যে না ঠিকই তো আছে। রহিম সাহেব তো ক্রয় সূত্রে এই জমির মালিক। এসএ, আরএফসিএস সবকিছুই ঠিক আছে। মিউটেশনও ঠিক আছে। কিন্তু একটা রেকর্ডে কি হয়েছে? রেকর্ডে ভুল হয়েছে। রেকর্ডে ভুল হয়ে যাওয়ার কারণে রহিম সাহেব কি হয়েছে? বেআইনিভাবে এই সম্পত্তি থেকে বেদখল হয়েছে। এখন আচ্ছা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? অনেকে মেসেজ দিচ্ছেন। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন রহিম সাহেবের কাছ থেকে চোখ বন্ধ করে শুনতে পারেন। রহিম সাহেবের কাছ থেকে আপনি সমস্ত কাগজপত্র তুলে নিলেন। সমস্ত কাগজপত্র নেয়ার পর সবকিছু অবজার্ভ করলেন। অবজার্ভ করে দেখলেন যে না সব কাগজ তো ঠিকই আছে। এই সম্পত্তির মালিক তো রহিম সাহেবই বটে। কিন্তু একটা রেকর্ডে ভুলের কারণে আজকে রহিম সাহেব এই সম্পত্তি থেকে বেআইনিভাবে বেদখল হয়েছে। একজন সিভিল লয়ার হিসাবে সর্বপ্রথম আপনার কাজ কি? একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনার কাজ কি এখন? রহিম সাহেবের কাছ থেকে ফাইলটা নিয়েছেন। সেই ফাইল থেকে সব কাগজপত্র বের করেছেন এবং রহিম সাহেবের বয়ান নিয়েছেন। বয়ান নিয়ে সর্বপ্রথম আপনি রহিম সাহেবের পক্ষে, অর্থাৎ বাদী পক্ষে আপনি কি করেছেন? একটি দেওয়ানি মোকদ্দমার আর্জি গঠন করে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। বিবাদী করেছেন কাকে? বিবাদী করেছেন হচ্ছে করিম সাহেব সহ আরো ২০ জনকে বিবাদী করেছেন। তাহলে আপনি কি করেছেন? রহিম সাহেবের পক্ষে বিজ্ঞ দেওয়ানি আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছেন। কার বিরুদ্ধে? করিম সহ আরো ২০ জনের বিরুদ্ধে তাদেরকে বিবাদী করে। তাহলে আপনারা সবাই নতুন আইনজীবী, সবাই কোন পক্ষের আইনজীবী হলেন? কোন পক্ষের লয়ার হলেন সবাই? সবাই আপনারা হচ্ছেন বাদী পক্ষের লয়ার। এই প্রিজাম্পশনটা এটা হচ্ছে যদি মাথায় রেখে এই গল্পটা যদি মাথায় রাখতে পারেন যে রহিম সাহেব 20% জমিতে বুক দখলে ছিল কিন্তু করিম সাহেব কর্তৃক অন্যায়ভাবে বেদখল হয়েছে। বেদখল হওয়ার পর আপনি একজন আইনজীবী, আপনি একজন সিভিল লয়ার, আপনি সিভিল লয়ার হিসাবে সর্বপ্রথম রহিম সাহেবের পক্ষে আপনি কি করেছেন? বিজ্ঞ দেওয়ানি আদালতে
একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। দায়ের করার পর আপনার ক্যারেক্টার কি এই গল্পে? আপনার ক্যারেক্টার হলো আপনি হচ্ছেন বাদী পক্ষের একজন আইনজীবী, বাদী পক্ষের লইয়ার। কার বিরুদ্ধে মামলা করেছেন? করিম সহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তাহলে করিমের পক্ষে আমি অ্যাডভোকেট আব্দুল মামুন হলাম কি? করিমের পক্ষের আইনজীবী অর্থাৎ বিবাদী পক্ষের লইয়ার। তাহলে এই যে মামলাটা হলো, এই যে গল্পটা, এই যে মামলাটা আদালতে করলেন, এই মামলাটা একেবারেই ট্রু সেন্স এ এই মামলাটা বিজ্ঞ আদালতে দায়ের থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে চলবে, ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব। তো যারা যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা শুরু করতেছি হচ্ছে একেবারেই দেওয়ানি কার্যবিধির যে স্কেলেটন আছে বা দেওয়ানি কার্যবিধির যে কঙ্কাল আছে, সেই কঙ্কাল দিয়ে শুরু করতেছি। ১ম এই আমরা চলে যাব হচ্ছে দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে। তাহলে দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে যেটা হলো দেওয়ানি কার্যবিধির কি? দেওয়ানি কার্যবিধির কঙ্কাল বা দেওয়ানি কার্যবিধির স্কেলেটন। তাহলে দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে এই যে রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা, এই মামলাটা কিভাবে আদালতে চলবে? হুম? সেই বিষয়টাকে আপনার হচ্ছে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেওয়ানি মোকদ্দমার পর্যায়কে কয় ভাবে ভাগ করা হয়েছে? ৩ ভাগে ভাগ করা হয়েছে। কি, কি? প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ এবং পোস্ট ট্রায়াল স্টেজ। প্রি ট্রায়াল স্টেজ মানে কি? প্রি ট্রায়াল স্টেজ হলো বিচার পূর্ব পর্যায়। তাহলে প্রি ট্রায়াল স্টেজ কি? প্রি ট্রায়াল স্টেজ হলো বিচার পূর্ব পর্যায়। আর ট্রায়াল স্টেজ কি? ট্রায়াল স্টেজ হলো বিচার পর্যায়। আর পোস্ট ট্রায়াল স্টেজ কি? পোস্ট ট্রায়াল স্টেজ হলো বিচার পরবর্তী পর্যায়। তাহলে প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে সর্বপ্রথম রহিম সাহেব কি করেছিল? সর্বপ্রথম মক্কেল রহিম সাহেব আপনার চেম্বারে এসেছিল। তাহলে চেম্বারে আসার পর একজন সিভিল লয়ার হিসেবে, একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনি কি করেছেন? রহিম সাহেবের পক্ষে সর্বপ্রথম হলো তার কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়েছেন। সমস্ত কাগজপত্র নিয়ে তারপরে হচ্ছে কি করেছেন? আর্জি গঠন করেছেন। অর্থাৎ মামলা লিখছেন যেটাকে আমরা বলি, সিম্পলি যেটা বলি যে সর্বপ্রথম আপনি হচ্ছে মামলা লিখেছেন। মামলা লিখে হচ্ছে সেই মামলাটা বিজ্ঞ দেওয়ানি আদালতে জমা দিয়েছেন। অর্থাৎ সর্বপ্রথম কাজ কি ছিল? একজন সিভিল লয়ার হিসেবে, একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে আর্জি গঠন। আর্জি গঠন করে মামলা দায়ের। তাহলে আর্জি গঠন করে মামলা দায়ের। আর্জি গঠন কোথায়, মামলা দায়ের কোথায় আছে দেওয়ানি কার্যবিধির? আদেশ ৭ এ আছে। দেখেন একেবারেই ট্রু সেন্স এ আমরা কিন্তু পড়ায় ঢুকে গেছি। কিন্তু সে গল্পটাও কিন্তু মাথায় রাখতে হবে। গল্পে আমাদের এই দেওয়ানি কার্যবিধির যে গল্প, সেই গল্পে আমরা ছিলাম কি? আমরা ছিলাম হচ্ছে বাদী পক্ষের লইয়ার। তাহলে বাদী পক্ষের লয়ার হিসেবে সর্বপ্রথম আমরা কি করেছি? প্রি ট্রায়াল স্টেজে বা বিচার পূর্ব পর্যায়ে আমরা হচ্ছে রহিম সাহেবের পক্ষে মামলা লিখছি। তাহলে মামলা লিখা বা হচ্ছে আরজি গঠন কোথায় আছে? আরজি গঠন আছে হচ্ছে আদেশ ৭ এ। ৭ আদেশে আছে। তাহলে ৭ আদেশ অনুযায়ী যখন আরজি গঠিত হবে, আরজি গঠন হওয়ার পর আপনি কি করবেন? ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করবেন? দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন। তাহলে প্রি ট্রায়াল স্টেজে বিচার পূর্ব পর্যায়ে একজন আইনজীবী হিসাবে আপনার মোয়াক্কেলের পক্ষে আপনি সর্বপ্রথম কি করেছেন? আরজি গঠন করে মামলা দায়ের করেছেন। তাহলে আরজি গঠন আছে হচ্ছে আদেশ ৭ এ আর হচ্ছে আপনার মামলা দায়ের আছে কোথায়? মামলা দায়ের আছে হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪ এ। ধারা ২৬ এও বলা আছে ইনস্টিটিউশন অফ সুট দেওয়ানি মোকদ্দমা দায়ের। আদেশ ৪ এও বলা আছে কি? আদেশ ৪ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে আপনি আপনার মক্কেল গল্পটা কিন্তু মাথায় রাখতে হবে। একেবারেই ট্রু সেন্স এ। অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। কোনো অবস্থাতেই অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। তাহলে একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনি কি করেছেন? আপনার মক্কেলের পক্ষে মামলা দায়ের করেছেন। এখন কার বিরুদ্ধে মামলা করেছেন আপনার গল্পে? হ্যাঁ? আপনি মামলা করেছেন হচ্ছে করিম সাহেবের বিরুদ্ধে অর্থাৎ বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে। তাহলে এই যে করিম সাহেবের বিরুদ্ধে আপনি যে মামলাটা করলেন বাদী পক্ষে, যে করিম সাহেবকে জানাতে হবে না? তাহলে জানানোর জন্য কি করতে হবে করিম সাহেবের বরাবর? প্রি ট্রায়াল স্টেজে করিম সাহেবের বরাবর হচ্ছে কি করতে হবে? সমন জারি করতে হবে। একেবারেই সহজ দেওয়ানি কার্যবিধি। একটুও কঠিন না। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে আপনি কি করেছেন? আদেশ ৭ অনুযায়ী আরজি গঠন করেছেন। ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী বিজ্ঞ দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনি কি করেছেন?
বিবাদীর বিরুদ্ধে তো মামলা করেছেন করিম সাহেবের বিরুদ্ধে। তাহলে করিম সাহেবকে জানাতে হবে না? এই যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেজন্য আপনি কি করবেন? সমন জারি করবেন। অর্থাৎ তাকে জানাবেন। জানানোর পন্থা হলো কি? জানানোর পন্থা হলো সমন জারি। তাহলে সমন জারি কোথায় আছে? সমন জারি আছে হচ্ছে আমাদের ধারা ২৭ এবং আদেশ ৫ এ। তাহলে ধারা ২৭ এবং আদেশ ৫ অনুযায়ী কি হবে? বিবাদী করিম সাহেবের বরাবর সমন জারি হবে। এখন বিবাদী করিম সাহেবের বরাবর যদি সমন জারি হয়, একেবারেই ট্রু সেন্স এ। আপনি যদি চিন্তা করেন তাহলে বিবাদীর করণীয় কি? বিবাদী করিম সাহেব ধরেন আমার চেম্বারে আসলো। আইসা বলতেছে, "স্যার দেখেন এই যে আমি রেকর্ডে মালিক। এজন্য আমি রহিমকে কি করেছি? বেদখল করেছি।" তখন আ করিম সাহেবের পক্ষে আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন কি হলাম? বিবাদী পক্ষে নিযুক্ত হলাম। তাহলে সেই ক্ষেত্রে প্রি-ট্রায়াল স্টেজে করিম সাহেবের করণীয় কি? করিম সাহেব কি করবেন? করিম সাহেব হচ্ছে লিখিত জবাব বা জবাব দাখিল করবেন। তাহলে ১ম এ হলো আরজি গঠন, আরজি গঠন করে হচ্ছে মামলা দায়ের। মামলা দায়ের হয়ে যাওয়ার পর পরবর্তীতে কি হবে? পরবর্তীতে সমন জারি হবে। সমন জারি হয়ে যাওয়ার পর পরবর্তীতে কি করতে হবে? বিবাদী কি করবে? বিবাদী হচ্ছে আদেশ ৮ অনুযায়ী করিম সাহেব বিবাদী আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করবেন। আমরা কিন্তু এই সিপিসি পড়ি সময় এই যে সিপিসির কঙ্কাল পড়তেছি কিন্তু আমরা কিন্তু বিস্তারিত পড়তেছি না। ধারা ২৬ আদেশ ৪ বা ধারা ২৭ আদেশ ৫ কিন্তু বিস্তারিত পড়তেছি না। কিন্তু আমরা এই সিপিসি কিন্তু আমাদের পড়া শুরু হবে হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪ দিয়ে। অর্থাৎ একটা মামলা বিজ্ঞ আদালতে দায়ের থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত যেভাবে চলে, ঠিক ওইভাবেই হচ্ছে আমরা এই দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব। তাহলে মামলা দায়ের হয়ে গেল, আরজি গঠন হয়ে গেল, সমন জারি হয়ে গেল। বিবাদী কি করবে তখন? বিবাদী হচ্ছে করিম সাহেব হচ্ছে লিখিত জবাব দাখিল করবে। তাহলে বিবাদী করিম সাহেব কত আদেশ অনুযায়ী লিখিত জবাব দাখিল করবে? ৮ আদেশ অনুযায়ী লিখিত জবাব দাখিল করবেন। ৮ আদেশের ১ বিধিতে বলা আছে, বিবাদী অর্থাৎ করিম সাহেব সমন পাবার পর ৩০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। বিবাদী আপনাদের গল্পের যে বিবাদী করিম সাহেব যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেই ক্ষেত্রে আদালত আরো ৩০ কার্যদিবস সময় কি করতে পারেন? আরো ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ বিবাদী করিম সাহেবকে কি করতে হবে? সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? উত্তর হবে ৩০ কার্যদিবস। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে সর্বমোট কত কার্যদিবস? তাহলে সেই ক্ষেত্রে হবে কি? ৬০ কার্যদিবস। আবার একটু পিছনে ব্যাক করি। আপনারা সিভিল লয়ার। সিভিল লয়ার হিসাবে আপনারা আরজি দাখিলের মাধ্যমে একটি মামলা করেছেন। আবার আমি আপনারা হচ্ছে বাদী পক্ষে করেছেন, আবার আমি কি করেছি? আমি বিবাদী পক্ষের লইয়ার, বিবাদী পক্ষে লিখিত জবাব দাখিল করেছি। তাহলে আপনাদের আরজি, বাদীর আরজি এবং বিবাদীর যখন লিখিত জবাব দাখিল হলো, তখন আদালত কি মামলাটায় বিচার্য বিষয় গঠন করবেন এই মামলায়? আদালত কিন্তু এই মোকদ্দমায় বিচার্য বিষয় গঠন করবেন না। আদালত আপনাদের এই রহিম এবং করিমের মামলাটি কিসের জন্য পাঠাবেন? রহিম এবং করিমের মামলাটি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এর জন্য পাঠাবেন। এটাকে আমরা বলি কি? বিকল্প বিরোধ নিষ্পত্তি। লিখিত জবাব দাখিলের পর আদালত কি করবেন? ৮৯ ক ধারা অনুসারে হ্যাঁ, আপনার হচ্ছে পক্ষদেরকে মামলাটি মধ্যস্থতা করার জন্য পাঠাবেন। অর্থাৎ এডিআর এর জন্য বলবেন। জজ সাহেব বলবেন কি? জজ সাহেব বলবেন, "এই যে আপনারা বাদী পক্ষের লইয়ার, এই যে মামুন সাহেব লার্নেড বিবাদী পক্ষের লইয়ার, আপনারা কি করেন? ২ পক্ষ বসেন, ৩য় একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেন এবং আপনারা হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে মামলাটা শেষ করে ফেলেন।" যে সিভিল মামলা দীর্ঘদিন চলে, লেন্দি প্রসেস, রায় ডিক্রি হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনারা যদি ৮৯ ক অনুযায়ী মধ্যস্থতা করে ফেলেন তাহলে দ্রুত আপনারা হচ্ছে সেটা রায় ডিক্রি পেয়ে যাবেন। তাহলে বাদীর আরজি আপনারা বাদী পক্ষে আরজি দাখিলের মাধ্যমে মামলা করেছেন। বিবাদী কি করেছে? লিখিত জবাব দাখিল করেছে। তাহলে প্রি-ট্রায়াল স্টেজে লিখিত জবাব দাখিলের পর পরবর্তী স্টেজ হলো কি? আদালত ইস্যু গঠন না করে মামলাটি কিসের জন্য পাঠাবেন? মামলাটি হচ্ছে এডিআর এর জন্য পাঠাবেন। অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পাঠাবেন। এখন বিকল্প বিরোধ নিষ্পত্তি যদি হয়ে যায়, ২ পক্ষ রহিম করিম মিলে গেল। রহিম করিমের যেই সমস্যা ২০ শতাংশ জমি, এটা নিয়েই তো মামলা। এখন ২ পক্ষ যদি সমঝোতা হয়ে যায়, ২ পক্ষ যদি মধ্যস্থতা হয়ে যায়, তাহলে যেই শর্তে মধ্যস্থতা হলো ২ পক্ষ, সে অনুযায়ী আদালত কি করবেন? সে অনুযায়ী আদালত রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। আর যদি ২ পক্ষ সমঝোতা না হয়, ২ পক্ষের মধ্যে যদি মধ্যস্থতা না হয়, সেই ক্ষেত্রে আদালত কি করবেন?
সেই ক্ষেত্রে আদালত হচ্ছে মামলায় ইস্যু গঠন করবেন বা বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে যদি এডিআর না হয়, যদি বিকল্প বিরোধ নিষ্পত্তি না হয়, যদি মধ্যস্থতা না হয়, তাহলে প্রি ট্রায়াল স্টেজে পরবর্তী পর্যায়ে আমাদের এই রহিম সাহেব এবং করিম সাহেবের যেই মামলা, মোকদ্দমা, এই মোকদ্দমায় কি করবেন? বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে বিচার্য বিষয় কি? আপনারা যখন মামলা করেন, মোকদ্দমা করেন, বাদীপক্ষে এমনভাবে দাবি করেছেন যে ২০% জমি হলো কার? আপনাদের, অর্থাৎ বাদী রহিম সাহেবের। আবার আমি যখন লিখিত জবাব দাখিল করি, আমি আমার লিখিত জবাবে আমার লিখিত জবাবে দাবি করতেছি, না, 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 এই জমি রহিম সাহেবের না। এই জমি হলো আমার মক্কেল করিম সাহেবের, অর্থাৎ বিবাদীর। তাহলে এখানে কি হচ্ছে? ইস্যুটা কি হচ্ছে? বাদী দাবি করতেছে ২০% জমি তার। রহিম দাবি করতেছে ২০% জমি তার। আবার করিম দাবি করতেছে ২০% জমি তার। তাহলে আপনার বিচার্য বিষয় বা ইস্যু হলো কি, এই ২০% জমি তুমি কার? জমি তুমি কার? অর্থাৎ বিচার্য বিষয় হলো মামলার বিবাদের বিষয় বা মামলার সিদ্ধান্তের বিষয়। দেন যদি এডিআর না হয়, মধ্যস্থতা যদি না হয় ২ পক্ষের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাদের এই মামলায় আদালত কি করবেন? ইস্যু গঠন বা বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে আমাদের ১৪ আদেশের ১ থেকে ৬ বিধি অনুযায়ী আদালত কি করেন? বিচার্য বিষয় গঠন করেন। তাহলে মামলার ১ম শুনানির তারিখ বা জবাব দাখিলের পর যেটি পরে ঘটে, তার মধ্যে ১৫ দিনের মধ্যে কি করতে হবে? ১৫ দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে। তাহলে রহিম সাহেব এবং করিম সাহেবের মামলায় ইস্যু গঠন হয়ে গেল। ইস্যু গঠন হয়ে যাওয়ার পর পরবর্তীতে একটা স্টেজ আছে, পর্যায় আছে, ধাপ আছে। সেই ধাপটা হলো ৩০ ধারার পদক্ষেপ। এটাকে আমরা হচ্ছে আদালতের ভাষায় বলি কি? ৩০ ধারার তদবির। ৩০ ধারার তদবিরে কি হয়? উদ্ঘাটন এবং পরিদর্শন, আদেশ ১১, আ এডমিশন, আদেশ ১২, দলিল আটক ফেরত, আদেশ ১৩, রিসিভার নিয়োগ বা ক বা ক আ কমিশন নিয়োগ, দুঃখিত, কমিশন নিয়োগ, আদেশ ২৬, ধারা ৭৫, তারপরে হচ্ছে এইখানে কি হয়? আপনার ৩০ ধারার তদবিরে সর্বশেষ চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হয়। তাহলে যেদিন ইস্যু গঠন হলো, যেদিন আপনাদের এই মোকদ্দমায় বিচার্য বিষয় গঠিত হলো, বিচার্য বিষয় গঠনের ১২০ দিনের মধ্যে কি করতে হবে? ১২০ দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। এটা বলা আছে হচ্ছে ১৪ আদেশের ৮ বিধিতে। এটা আপনাদের এইবারের এমসিকিউ পরীক্ষায় আসছে। যে ইস্যু গঠনের কত দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে? ১২০ দিনের মধ্যে। তাহলে আবার একটু রিপিট করে দেই, হ্যাঁ? প্রি ট্রায়াল স্টেজে আপনারা কি করেছেন বা বিচার পূর্ব পর্যায়ে কি করেছেন? মামলার বিচার কিন্তু শুরু হয়নি। আপনাদের যে মামলা, আপনারা যে বাদী পক্ষে মামলাটা করেছেন, এখন পর্যন্ত অদ্যাবধি কিন্তু এই মামলায় বিচার শুরু হয়নি। যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। মনোযোগ সহকারে শুনবেন। ফোনে কল আসতে পারে। যদি খুব বেশি গুরুত্ব আ পূর্ণ কল না হয় সেক্ষেত্রে কেটে দিবেন। তাহলে ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কি করেছেন? সর্বপ্রথম একজন সিভিল লয়ার হিসেবে বাদীপক্ষের আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনারা কি করেছেন? সর্বপ্রথম হলো আপনারা আর্জি গঠন করেছেন। অর্থাৎ মামলা লিখছেন চেম্বারে বসে। মামলা লিখে নিয়ে সেটা হচ্ছে কি আদালতে জমা দিয়ে এসেছেন। তাহলে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো আপনার আর্জি গঠন করে মামলা দায়ের। তা আর্জি গঠন করে যখন মামলা দায়ের করেছেন, পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে আপনার যাদের বিরুদ্ধে মামলা করেছেন তাদেরকে জানানোর জন্য কি করেছেন? তাদেরকে জানানোর জন্য সমন জারি করেছেন। সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদীর প্রতি পরবর্তীতে বিবাদী কি করেছেন? বিবাদী হলো ৮ আদেশ অনুযায়ী লিখিত জবাব দাখিল করেছেন। এর ৮ আদেশ অনুযায়ী লিখিত জবাব দাখিলের পর এই মামলায় রহিম সাহেব এবং করিম সাহেবের মামলায় আদালত কি করেছেন? ইস্যু গঠন করেছেন? দুঃখিত। ইস্যু গঠন না করে আদালত কি করেছেন? এডিআর করেছেন। ৮৯ ক ধারা অনুযায়ী রহিম সাহেব এবং করিম সাহেবকে বলেছেন, আপনারা কি করেন? আপনারা মধ্যস্থতা করেন। আদালত রহিম সাহেব এবং করিম সাহেবকে বলেছেন বিকল্প বিরোধ নিষ্পত্তি করার জন্য। তারপরে যদি বিকল্প বিরোধ নিষ্পত্তি হয়, মধ্যস্থতা হয়, এডিআর যদি হয়ে যায় ২ পক্ষের মধ্যে, তাহলে যেই শর্তে এডিআর হয়েছে, যেই শর্তে আপনার হচ্ছে মধ্যস্থতা হয়েছে, সেই শর্ত অনুযায়ী আদালত কি করেছেন? রায় এবং ডিক্রি অনুমোদন করেছেন। আর যদি না হয় সেক্ষেত্রে আদালত কি করেছেন? সেক্ষেত্রে আদালত হচ্ছে এই মামলায় বিচার্য বিষয় গঠন করেছেন। অর্থাৎ ইস্যু গঠন করেছেন। ইস্যু গঠনের পরবর্তী পর্যায় হলো ৩০ ধারার তদবির এবং ৩০ ধারার তদবিরে সর্বশেষ আদালত কি করেছেন? যেদিন বিচার্য বিষয় গঠিত হলো, বিচার্য বিষয় গঠনের ১২০ দিনের মধ্যে আদালত কি করেছেন? মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন। এই হলো আমাদের প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়। বিচার পূর্ব পর্যায়ের পরবর্তীতে কি? ট্রায়াল স্টেজ বা হচ্ছে কি বিচার পর্যায়। তাহলে ট্রায়াল স্টেজে কি হবে? মামলা প্রমাণ করতে হবে। আমরা
ক্লাসে বলেছিলাম যে মামলা যদি হয় দণ্ডবিধিতে, কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেক্ষেত্রে মামলা কোন আইনে হবে? মামলা হবে দণ্ডবিধিতে। তাহলে মামলা যদি দণ্ডবিধিতে হয় সেক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইন ১৮৭২ এ। তাহলে মামলা যদি হয় দণ্ডবিধিতে, কেউ যদি কোনো অপরাধ করে, রহিম যদি করিমের বাড়ি দিয়ে মাথা ফাটাই দিত বা করিম যদি রহিমের মাথা ফাটাই দিত রড দিয়ে বাড়ি দিয়ে, তাহলে সেক্ষেত্রে মামলা হতো দণ্ডবিধি আইনে। তাহলে দণ্ডবিধিতে যদি মামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। ঠিক তেমনি আপনার মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে আমাদের এই মামলাটা কোন আইনে করেছি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় আপনারা করেছেন বাদীপক্ষে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায় সত্যসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে এই দেওয়ানি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইন ১৮৭২ এ। তাহলে এই যে ট্রায়াল করবেন, সাক্ষী আসবে, সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে, জেরা করা হবে, পুনর্জবানবন্দি নেওয়া হবে। এই জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি এগুলো কোন আইন অনুযায়ী হবে? ট্রায়াল স্টেজে বিচার পর্যায়ে, হ্যাঁ? আপনার হচ্ছে বিচার পর্যায়ে আপনার ট্রায়াল স্টেজে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি এগুলো সাক্ষ্য আইন অনুযায়ী নেওয়া হবে। তাহলে সাক্ষ্য আইন ১৮৭২ এর ১৩৭ ধারায় জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দির ডেফিনিশন দেয়া আছে এবং ১৩৮ ধারায় সাক্ষ্য আইনের জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দির ক্রম দেয়া আছে। তাহলে আপনার যেই পক্ষ সাক্ষী হাজির করবে সেই পক্ষ ১ম এ কি করবেন? সাক্ষীর জবানবন্দি নিবেন। তারপরে অপর পক্ষ সাক্ষীকে কি করবে? অপর পক্ষ সাক্ষীকে জেরা করবে। সাক্ষী জেরা হয়ে যাওয়ার পর যেই পক্ষ সাক্ষী হাজির করেছেন, সেই পক্ষ আবার সাক্ষীকে কি করতে পারেন? পুনর্জবানবন্দি নিতে পারেন। তাহলে আমাদের এখানে কি বলা আছে? ট্রায়াল স্টেজে সর্বপ্রথম চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১২০ কার্যদিবসের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে চূড়ান্ত শুনানির তারিখ থেকে আমাদের এই রহিম সাহেব এবং করিম সাহেবের যে মোকদ্দমা, এই মোকদ্দমায় যেদিন চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হলো, তার থেকে ১২০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? মামলার শুনানি শেষ করতে হবে এবং এখানে কি হবে? প্রথমে হবে জবানবন্দি, তারপরে হবে জেরা, তারপরে হবে কি? তারপরে হবে পুনর্জবানবন্দি। জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি হয়ে যাওয়ার পর এই মামলায় কি হবে? আর্গুমেন্ট হবে। অর্থাৎ আপনারা বাদী পক্ষের লইয়ার আপনারা আপনাদের সপক্ষে কি করবেন? যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আমি হলাম বিবাদী পক্ষের লইয়ার, করিম সাহেবের লইয়ার। আমি কি করব? করিম সাহেবের পক্ষে বিজ্ঞ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করব। তাহলে যুক্তিতর্ক উপস্থাপন হয়ে যাওয়ার পর পরবর্তীতে আদালত কি করবেন? আপনাদের এই মামলায় রহিম সাহেবের যেই মামলাটা আছে আপনারা বাদী পক্ষে করেছেন, এই মামলায় আদালত কি করবেন? রায় এবং ডিক্রি ঘোষণা করবেন। তাহলে এই মামলায় রায় এবং ডিক্রি কোথায় আছে? আমাদের দেওয়ানি কার্যবিধির রায় ডিক্রি। রায় ডিক্রি আছে হচ্ছে ধারা ৩৩ এবং আদেশ ২০ এ আছে। রায় এবং ডিক্রি। তাহলে রায় ডিক্রি কোথায় আছে? রায় ডিক্রি আছে হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা ৩৩ এবং আদেশ ২০ এ। তাহলে ধারা ৩৩ এবং আদেশ ২০ অনুযায়ী একেবারেই ট্রু সেন্স এ অন্যদিকে মনোযোগ থাকলে মনোযোগ ছেড়ে দেন, ফেলে দেন। আপনারা যে মামলাটা করেছেন, ধরেন জীবনের ১ম মামলা, বাদীপক্ষে মামলা করেছেন, এই রহিম সাহেবের মামলা। তাহলে এই মামলায় আপনারা হেরে গেলে হবে? আমি তো অনেক মামলা করেছি। আমি ধরেন অনেক মামলায় জয়ী হইছি। তা আপনারা ১ম মামলা করেছেন, আমি হেরে গেলাম। আপনারা জয়ী হইলেন। আপনাদের পক্ষে আদালত কি করল? অর্থাৎ আপনাদের মক্কেল রহিম সাহেবের পক্ষে আদালত কি করল? রায় এবং ডিক্রি ঘোষণা করল। এখন রায় ডিক্রি ঘোষণার পরবর্তীতে হলো কি? পোস্ট ট্রায়াল স্টেজ। পোস্ট ট্রায়াল স্টেজে আপনি কি করবেন? হ্যাঁ, সম্পত্তির দখল চলে গেছে কার? সম্পত্তির দখল তো আর আপনার নাই। সম্পত্তির দখল তো আর আপনার মক্কেল রহিম সাহেবের নাই। সম্পত্তির দখল কার কাছে চলে গেছে? সম্পত্তির দখল চলে গেছে হচ্ছে করিম সাহেবের কাছে অর্থাৎ বিবাদীর কাছে। তাহলে সেই ক্ষেত্রে সেই দখল ফিরিয়ে আনতে হবে না? দখল ফিরিয়ে আনার জন্য আপনি কি করবেন? ডিক্রি জারি করবেন। তাহলে ডিক্রি জারি সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির ধারা ৩৬ থেকে ৪৭ এবং আদেশ ২১ এ আছে। আপনারা মামলা করলেন বাদীপক্ষে। কার বিরুদ্ধে করলেন? আমার মক্কেল করিম সাহেবের বিরুদ্ধে করলেন। এই মামলায় আপনারা কি পাইলেন? এই মামলায় আপনারা রায় এবং ডিক্রি পাইলেন। আমি হলাম সংক্ষুব্ধ পক্ষ। তাহলে আমি সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবো? আপনাদের রায় এবং ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে কিন্তু আপিল করতে পারবো। তাহলে পোস্ট ট্রায়াল স্টেজে পরবর্তীতে কি হবে? আপনাদের এই মামলায় পরবর্তীতে হলো কি? পরবর্তীতে হলো আপিল। তাহলে আমি সংক্ষুব্ধ পক্ষ, আমি করিম সাহেবের আইনজীবী, আমি কি করলাম? নিম্ন আদালতের রায়ে আমি অসন্তুষ্ট হলাম। অসন্তুষ্ট হয়ে আমি কি করলাম? উচ্চ আদালতে আপিল করলাম। তাহলে আপিল সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে?
আপিল সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা 93 থেকে 112 এবং আদেশ 41 এবং 43 এ আছে। আর যেখানে আপিলের বিধান নেই সেখানে কি হবে? সেখানে হবে রিভিশন। রিভিশন সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? ধারা 115 রিভিশনের আলাদা করে কোনো আদেশ নেই। আর আপনার কি করতে পারবেন? যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, সেম আদালতেই কি করা যায়? সেম আদালতেই সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন। তাহলে রিভিউ সম্পর্কিত বিধান কোথায় আছে? রিভিউ আছে হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা 114 এবং আদেশ 47 এ আছে। 114 ধারা এবং আদেশ কোথায় আছে? আদেশ 47। তাহলে এই হলো আমাদের দেওয়ানি কার্যবিধির কঙ্কাল। আমি বলেছিলাম যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। ভালো হবে ইনশাআল্লাহ। অন্ততপক্ষে বেসিকটা নিয়ে যেতে পারবেন। এই যে গল্পটা পড়লাম, আপনারা যারা পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই গল্পটা যদি মাথায় রেখে দেওয়ানি কার্যবিধি আপনারা পড়েন, তাহলে আপনাদের দেওয়ানি কার্যবিধি কখনোই কঠিন মনে হবে না। আপনার কাছে সবচেয়ে বেশি মজার সাবজেক্ট মনে হবে এই দেওয়ানি কার্যবিধি। তাহলে আমরা কি পড়েছি সর্বপ্রথম? আমরা হচ্ছে দেওয়ানি মোকদ্দমার পর্যায় পড়েছি। দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে আপনি সর্বপ্রথম প্রি ট্রায়াল স্টেজে কি করেছেন? আপনি হচ্ছে রহিম সাহেবের পক্ষে, আপনার মোয়াক্কেলের পক্ষে আপনি মামলা লিখেছেন। মামলা লিখে সেই মামলাটা আদালতে কি করেছেন? আদালতে দায়ের করেছেন। দায়ের হয়ে যাওয়ার পর বিবাদীর বরাবর করিম সাহেবের বরাবর কি হলো? সমন জারি হলো। করিম সাহেবের বরাবর সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদী করিম সাহেব কি করেছেন? করিম সাহেব লিখিত জবাব দাখিল করেছেন। লিখিত জবাব দাখিলের পর আদালত এই মামলায় কি করেছেন? এই মামলায় ইস্যু গঠন না করে আমাদের হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতা করার জন্য বলেছেন। এখন মধ্যস্থতা হয়নি, তারপরে আদালত কি করেছেন? এই মামলায় ইস্যু গঠন করেছেন। ইস্যু গঠনের পরবর্তী পর্যায় হলো ৩০ ধারার পদক্ষেপ। ৩০ ধারার পদক্ষেপের পরে হলো ট্রায়াল স্টেজ। ট্রায়াল স্টেজে সাক্ষী আসছে, সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে, জেরা করা হয়েছে, পুনর্জবানবন্দি হয়েছে, যুক্তিতর্ক হয়েছে। যুক্তিতর্ক শেষ হয়ে যাওয়ার পর এই মামলায় আপনারা হচ্ছে কি হয়েছেন? জয়ী হয়েছেন। অর্থাৎ আপনাদের পক্ষে রায় এবং ডিক্রি ঘোষিত হয়েছে। তাহলে রায় ডিক্রি কোথায় আছে? রায় ডিক্রি আছে হচ্ছে ধারা 33 এবং আদেশ 20 এ। রায় ডিক্রি হয়ে যাওয়ার পর আপনারা কি করেছেন? পোস্ট ট্রায়াল স্টেজে বা বিচার পরবর্তী পর্যায়ে আপনারা হচ্ছে ডিক্রি জারি করে সেই সম্পত্তির দখল নিয়েছেন। তাহলে ডিক্রি জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? ধারা 34 থেকে 47, আদেশ 21। এখন আমি হলাম সংক্ষুব্ধ পক্ষ। কে? আমি হলাম করিম সাহেবের লইয়ার, বিবাদী পক্ষের লইয়ার। আমি সংক্ষুব্ধ পক্ষ কি করেছি? সেই রায় এবং ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছি। তাহলে আপিল সম্পর্কিত বিধান কোথায় আছে? আপিল সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা 93 থেকে 112 এবং আদেশ 41 এবং 43 এ। যেখানে আপিল হবে না সেখানে কি হবে? সেখানে হবে রিভিশন। তাহলে রিভিশন সম্পর্কিত বিধান কোথায় আছে? 115 তে। তারপরে কি? তারপরে হচ্ছে যেখানে আ আপিল রিভিশন হয় অনেক ক্ষেত্রে কি করা যায়? সেম আদালতে যে আদালত রায় দিয়েছে, সে আদালত যে আদালত ডিক্রি দিয়েছে সে আদালতে কি করা যায়? রিভিউ করা যায়। রিভিউ সম্পর্কিত বিধান আছে ধারা 114 এবং আদেশ 47। এখানে একটু 47 টা মেনশন করে দিন। এই তো আপনাদের সিপিসির কঙ্কাল। এই জিনিসটা যারা বুঝতে পারবেন আপনাদের কেন সিপিসি কঠিন মনে হবে? তাহলে এই জিনিসটাই যদি আমরা যে দেখলাম সিপিসির কঙ্কাল, এই কঙ্কালটা যেভাবে দাঁড়িয়ে আছে, সিপিসিটা যেভাবে দাঁড়িয়ে আছে, শুরু থেকে একেবারেই শেষ অবধি একটা মামলা যেভাবে আদালতে দায়ের করার পর শেষ পর্যন্ত চলে, ঠিক এইভাবেই কিন্তু আমরা এই সিপিসি পড়ে শেষ করব। অন্য কোথাও যাব না ট্র্যাক থেকে। তারপরে যে সাপ্লিমেন্টারি এলিমেন্ট গুলো আছে, হ্যাঁ? সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আলাদা করে পড়ব। অ্যাকচুয়ালি আমরা এই সিপিসিটা যে গল্পটা বললাম, যেই মামলাটার কথা বললাম, এই মামলাটা বিজ্ঞ আদালতে যেভাবে চলবে, দায়ের থেকে শুরু করে একেবারেই রায় ডিক্রি পর্যন্ত, চূড়ান্ত সমাপ্তি পর্যন্ত যেভাবে চলবে, ঠিক ওইভাবেই কিন্তু আমরা এই সিপিসিটা পড়ে শেষ করব। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে, একজন সিভিল লয়ার হিসাবে আপনি সর্বপ্রথম কি করেছেন? আপনি হচ্ছে মিস্টার রহিম সাহেবের পক্ষে আর্জি গঠন করেছেন। আদেশ ৭ অনুযায়ী আর্জি গঠন করে দেওয়ানি আদালতে কি করেছেন? দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে আমরা সিপিসি পড়া শুরু করলাম এতক্ষণ পরে। কি দিয়ে শুরু করলাম? দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে মিস্টার রহিমের লয়ার হিসাবে আপনি সর্বপ্রথম কি করেছেন? আপনি সর্বপ্রথম হলো মিস্টার রহিমের পক্ষে ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করেছেন? আদেশ ৪ অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে ধারা ২৬ এ বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের, আদেশ ৪ এও বলা আছে কি? দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে ধারা ২৬ এ বলা আছে সংবাদ শিরোনাম, আদেশ ৪ এ বলা আছে কি? সংবাদ বিস্তারিত। অর্থাৎ আমরা যে সিপিসি পড়ব, সিপিসি পড়ার সময় এইভাবে হচ্ছে আমরা মিলিয়ে পড়ব। মামলার স্টেজ অনুযায়ী। দ্বিতীয়ত হলো যেই সকল আদেশের সাথে ধারা আছে,
এবং যেই সকল ধারার সাথে আদেশ আছে সেগুলো প্রত্যেকটা মিলিয়ে পড়ব। ওকে। তাহলে আমাদের ধারা ২৬ এ কি বলা আছে? দেওয়ানি মোকদ্দমা দায়ের, মোকদ্দমা রুজুকরণ। ২৬ এ বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। আর আমাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে, এখান থেকে ২ টা কোয়েশ্চেন আসে যে দেওয়ানি মোকদ্দমা দায়ের সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি মোকদ্দমা দায়ের সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪ এ। ২ বার আসছে এমসিকিউ পরীক্ষায়। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেনে আসবে যে দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি হলো ২ টি। কি, কি? আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায় এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায়। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? ২ টি। আরজি দাখিলের মাধ্যমে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। তাহলে আপনারা এই যে সিভিল লয়ার আপনারা যে মিস্টার রহিম সাহেবের পক্ষে আপনার মক্কেল মিস্টার রহিম সাহেবের পক্ষে মামলা করেছেন। কোন পক্ষে মামলা করেছেন? বাদী পক্ষে মামলা করেছেন। কিসের দ্বারা মামলা করেছেন? মোকদ্দমা করেছেন। আপনারা হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করেছেন। এখন এই যে আরেকটা বিষয় আছে, বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতি। এইটা আবার কি? একটু নোট করে রাখেন। সিভিল রুলস অ্যান্ড অর্ডার এখানে আপনাদের দেয়া আছে পিডিএফ এর মধ্যে। সিআরও সিভিল রুলস এন্ড অর্ডার আপনারা যারা সিভিল প্র্যাকটিস করবেন ২ টা রুল আছে। রুল 1, রুল 2 ভলিউম 1 দুঃখিত ভলিউম 1 এবং ভলিউম 2 সেটা আপনারা সংগ্রহ রাখবেন। সিভিল রুলস এন্ড অর্ডার এর ৭৭ নাম্বার রুলে বলা আছে যে ৪৮ টি মামলা কিসের দ্বারা করতে হয়? ৪৮ টি মামলা মিসকেস বা আবেদন দিয়ে করতে হয়। তাহলে যেই ৪৮ টি মামলা মিসকেস বা আবেদন দিয়ে করতে হয় সেগুলোকে বলা হয় বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতিতে মামলা। যেমন অগ্রকয়ের মামলা যেটাকে আমরা প্রিএমশন এর মামলা বলি। অগ্রকয়ের মামলা হচ্ছে কিসের দ্বারা করা হয়? বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতিতে অর্থাৎ আবেদনের দ্বারা কি করা হয়? আবেদনের দ্বারা অগ্রকয়ের মামলা করা হয়। এখানে ২৬ ধারা ২০২৫ সালে নতুন করে কি হয়েছে? সংশোধন হয়েছে। ২৬ এর ২ নতুন করে যুক্ত হয়েছে। ২৬ এর ২ বলা আছে, "ইন এভরি প্লেইন ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট।" তাহলে আপনি আপনার আর্জির মধ্যে রহিম সাহেবের পক্ষে যখন মামলা লিখেন, এই মামলায়, এই মোকদ্দমায় অ্যাকচুয়ালি মোকদ্দমা হবে। সিভিলে হচ্ছে মোকদ্দমা, ক্রিমিনালে হলো মামলা। কিন্তু ওই মামলা বলতে মামলা বলা হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়াল হলে কি হবে? সিভিলের ক্ষেত্রে হবে মোকদ্দমা, আর ক্রিমিনালের ক্ষেত্রে হবে কি? ক্রিমিনালের ক্ষেত্রে হবে মামলা। তাহলে আমাদের ২৬ এর ২ এ বলা আছে, "ইন এভরি প্লেইন ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট।" প্রত্যেক মামলার আর্জির ঘটনাসমূহ হলফনামার মাধ্যমে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে একজন আইনজীবী হিসাবে আপনি যখন সর্বপ্রথম মিস্টার রহিম সাহেবের পক্ষে মামলা লিখেন, মামলা দায়ের করেন, তাহলে সেই মামলার মধ্যে আপনি যতগুলো ঘটনার কথা বলবেন, প্রত্যেকটা ঘটনার কি করতে হবে? প্রত্যেকটা ঘটনার সাথে আপনাকে হলফনামা দিতে হবে। এটা নতুন করে যুক্ত হয়েছে যে আপনি যে ঘটনার কথা বলতেছেন, সেই ঘটনাটা কি? সত্য। ওকে, আমরা হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪। ধারা ২৬ এ বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের, আদেশ ৪ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে ধারা ২৬ এর শিরোনাম পড়লাম, আদেশ ৪ এ হলো বিস্তারিত। একেবারেই ট্রু সেন্স এ আপনারা আপনাদের চেম্বারে মিস্টার রহিম সাহেবের পক্ষে মামলা লিখেছেন। সেই মামলাটা নিয়ে কি করতে হবে? মামলা লিখা শেষ হয়ে যাওয়ার পর সেখানে প্রতিটা আর্জির প্রতিটা পৃষ্ঠায় আপনি স্বাক্ষর করবেন, কোট ফি লাগাবেন। সবকিছু ওকে করে মামলার সাথে সমস্ত ডকুমেন্ট ওকে করে নিয়ে সেটা কি করবেন? যে আদালতের উদ্দেশ্যে মামলা করেছেন সেই বিজ্ঞ দেওয়ানি আদালতে নিয়ে জমা দিবেন। কার নিকট জমা দিবেন? বিজ্ঞ দেওয়ানি আদালতের একজন সেরেস্তাদার আছে। সেরেস্তাদারের নিকট জমা দিবেন। তাহলে আমাদের ৪ আদেশে কি বলা আছে? দেওয়ানি মোকদ্দমা দায়ের ৪ আদেশের ১ বিধিতে বলা আছে দেখেন যে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতে এবং এই উদ্দেশ্যে তার দ্বারা নিযুক্ত কর্মকর্তার নিকট। তাহলে আরজি আপনি কার নিকট দায়ের করবেন? এই দেওয়ানি মোকদ্দমা কার নিকট দায়ের করবেন? আদালতে দায়ের করবেন। আদালতের কার নিকট দায়ের করবেন? আদালতে প্রত্যেকটা দেওয়ানি আদালতে কি থাকে? সেরেস্তাদার থাকে। সেই সেরেস্তাদারের নিকট আপনি আপনার আরজিটা জমা দিবেন। ৪ আদেশের ১ এর ক বিধিতে বলা আছে, এই মামলায় তো আপনি রহিম সাহেব আপনি করিম সাহেবকে কি করেছেন? বিবাদী করেছেন এবং করিম সাহেবের সাথে আরো ২০ জন বা ২৫ জনকে বিবাদী করেছেন। তাহলে এই যে এতগুলো মানুষকে আপনি কি করেছেন? এই মামলায় বিবাদী করেছেন। তাহলে বিবাদী যে করেছেন তাদের কাছে সমন পাঠানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে কোর্ট ফি পরিশোধ করতে হবে। কোথায় বলা আছে? ৪ আদেশের ১ এর ক বিধিতে। তাহলে সমন জারি করার জন্য নির্ধারিত কোর্ট ফি আপনি যখন আর্জি জমা দেন, তখন হচ্ছে সেটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। একেবারেই ট্রু সেন্স এ বলি। আরজির মধ্যে কি হয়? যদিও আমি সিভিল প্র্যাকটিস করি না, একজন ক্রিমিনাল লয়ার। আরজির মধ্যে হয় হচ্ছে ১ম এ আপনার মক্কেল যখন আপনার চেম্বারে আসবে, চেম্বারে আসার পর তার কাছ থেকে সমস্ত বয়ান নিবেন এবং সমস্ত কাগজপত্র ওকে করে আপনি হচ্ছে ১ম এ রাফ করবেন।
ড্রাফট করে সেটা কম্পিউটারাইজড করবেন। কম্পিউটারাইজড করে টাইপিং করে সেটা আপনার হচ্ছে সংশ্লিষ্ট যে কার্টিজ আছে, কার্টিজ পেপারে আপনি হচ্ছে প্রিন্ট আউট করাবেন। প্রিন্ট আউট করে সেটার সাথে আপনি হচ্ছে যেই সকল দলিলের উপর ভিত্তি করে, যেই সমস্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে সেটা আপনার আছে হতে আরএস, সিএস এই যে খতিয়ানগুলো আছে, তারপরে হচ্ছে আপনার আ যে সকল দলিলের উপর ভিত্তি করে আপনি মামলা করতেছেন বা নকশা বা মিউটেশন সমস্ত কাগজপত্রের সার্টিফাইড কপি আপনি সেই আর্জির সাথে কি করবেন? আর্জির সাথে বিজ্ঞ দেওয়ানি আদালতে কি করবেন? দেওয়ানি আদালতে জমা দিবেন। এবং সেটার সাথে আপনাকে কি করতে হবে? কোর্ট ফিও পরিশোধ করতে হবে এবং পাশাপাশি এই মামলায় আপনাদের এই মামলায় যাদেরকে বিবাদী করেছেন, হ্যাঁ? তাদের প্রত্যেকজন বিবাদীর জন্য যাতে সমন যথাযথভাবে জারি হয়, সেইজন্য আপনার নির্ধারিত কোর্ট ফিও আপনাকে কি করতে হবে? আর্জি জমা দেওয়ার সময় পরিশোধ করতে হবে। এখন আপনারা ভাবতে পারেন, হ্যাঁ, আর্জি তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড়ই হবে। এই এত বড় আর্জি আপনি কি করবেন? বোর্ড দিয়ে সেলাই করবেন। বোর্ড দিয়ে সেলাই করে তারপরে নিয়ে হচ্ছে দেওয়ানি আদালতের যে সেরেস্তাদার আছে, নিযুক্ত কর্মকর্তা তাকে আমরা কি বলি? সেরেস্তাদার বলি। সেই সেরেস্তাদারের নিকট নিয়ে জমা দিয়ে আসবেন। তারপরে ৪ আদেশের ১ এর খ বিধিতে বলা আছে, আপনারা এই যে মামলাটা করেছেন বাদী পক্ষে, হ্যাঁ? কার বিরুদ্ধে করেছেন? বিবাদী করিম সাহেব সহ আরো ২০-২৫ জনের বিরুদ্ধে। তাহলে ২০-২৫ জনের জন্য আলাদা আর্জির ফটোকপি দিতে হবে। এবং আলাদা করে কি করতে হবে? আলাদা করে খাম দিতে হবে। তাহলে যাদেরকে বিবাদী করেছেন, প্রত্যেকটা বিবাদীর নাম, ধরেন হচ্ছে করিম, করিমের পিতা, গ্রাম, থানা, জেলা সব পূর্ণাঙ্গ নাম, ঠিকানা সেই খামের উপর লিখবেন। এবং সেই খামের ভিতরে আপনি যে আর্জিটা লিখেছেন, সেই আর্জির কপিটা কি করবেন? খামের ভিতরে ঢুকাবেন। ঢুকিয়ে হচ্ছে সবগুলো খাম, যতজন বিবাদী আছে প্রত্যেকটা বিবাদীর জন্য আলাদা খাম দিবেন এবং আলাদা হচ্ছে সেই খামের মধ্যে পূর্ণাঙ্গ নাম, ঠিকানা লিখবেন এবং প্রত্যেকটা খামের ভিতর কি করবেন? আর্জির কপি প্রেরণ করবেন এবং সবকিছু একসাথে করে বোর্ড দিয়ে সেলাই করে যেটাকে আমরা বলি নথিজাত করে তারপরে নিয়ে হচ্ছে আদালতের সেরেস্তাদারের নিকট জমা দিবেন। এবং আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো আগাম প্রাপ্তি স্বীকারপত্র সহ তাকে সেই সেরেস্তাদারের নিকট আপনার এই মামলাটা জমা দিতে হবে। এখন আপনি মামলা জমা দিলেন সেরেস্তাদারের নিকট। আপনি তো বাদী পক্ষের লইয়ার। আপনি নিজে গিয়ে জমা দিলেন। নিজে গিয়ে জমা দেওয়ার পর ওইখানে যিনি সেরেস্তাদার আপনার মামলায় নিযুক্ত হয়েছেন, তিনি কি করবেন? উনার কাছে একটা বই আছে। বিশাল বড়। নীল কালারের বই। সেই বইয়ে দেখবেন হচ্ছে আরো অনেক মামলার লিস্ট লেখা আছে। মামলার বাদীর নাম, বিবাদীর নাম। অর্থাৎ আপনি যখন সেরেস্তাদারের নিকট নিয়ে মামলাটা জমা দিবেন, উনার কাছে একটা বই আছে যেটাকে আমরা বলি কি? স্যুট রেজিস্টার বুক। কি বলি? স্যুট রেজিস্টার বুক বলি। অর্থাৎ আমরা বলি কোর্টের ভাষায় বালাম বই। কিন্তু বালাম বই হবে না। যেহেতু আপনারা স্টুডেন্ট আপনারা হচ্ছে সেটাকে কি বলবেন? নিবন্ধন বহি বা স্যুট রেজিস্টার বুক। তাহলে সেই স্যুট রেজিস্টার বুকে আপনাদের মামলার যেই বাদীর নাম, হ্যাঁ? পূর্ণাঙ্গ ঠিকানা এবং বিবাদীর নাম, পূর্ণাঙ্গ ঠিকানা উনি কি করবেন? হ্যাঁ? আপনার হচ্ছে লিখিত আকারে মামলার বিবরণ লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করার পর ধরেন একেবারেই যদি ট্রু সেন্স এ বলি, আপনি যখন মামলা দায়ের করেন, আপনি মামলা দায়ের করার পূর্বে ইতিপূর্বে বিজ্ঞ আদালতে ধরেন হচ্ছে মামলা দায়ের হয়েছিল কতগুলো? ২০০ মামলা দায়ের হয়েছে। আপনি যে আদালতে মামলা দায়ের করেছেন, আজকে পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ২০০ মামলা দায়ের হয়েছে। তাহলে আপনি যখন রবিবারে ফার্স্ট আওয়ারে নিয়ে মামলাটা জমা দিবেন, তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? আপনার মামলা নাম্বার হবে ২০১। এখন ২০২৫ সাল, তাহলে অবলিক কি হবে? অবলিক ২০২৫। তাহলে ২৫ সালে যত মামলা দায়ের হবে, সব জায়গায় কি হবে? অবলিক ২০২৫। ২৬ সালে যত মামলা দায়ের হবে, ডান পাশে সব জায়গায় অবলিক কি হবে? অবলিক ২০২৬। তাহলে আপনার বাম পাশে মামলা নাম্বার দেওয়ানি মোকদ্দমা ২০১/২০২৫। আপনার এই মামলাটা আপনার মক্কেল রহিম সাহেবের এই মামলাটা যখন দেওয়ানি আদালতে ডাকবে, তখন কি বলে ডাক দিবে? পেশকার সাহেব বলবে যে দেওয়ানি মোকদ্দমা ২০১/২০২৫। এই কথা বলার পর আপনারা বাদী পক্ষের লয়ার মিস্টার রহিম সাহেবের আইনজীবী আপনারা আপনাদের পক্ষে সাবমিশন রাখবেন। আমি হলাম করিম সাহেবের লয়ার, বিবাদী পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষের লয়ার। আমি কি করব? আমি আমার মক্কেল করিম সাহেবের পক্ষে সাবমিশন রাখবো। তার মানে ৪ আদেশের ২ বিধিতে বলা আছে, আপনি মামলাটা জমা দেওয়ার পর আপনার মামলাটা কি হবে? নিবন্ধিত হবে এবং আপনার মামলার একটা কি পড়বে? নাম্বার পড়বে। একেবারেই ট্রু সেন্স এ মামলা তো দায়ের করে ফেললেন। আপনারা কার বিরুদ্ধে মামলা করলেন? করিম সহ আরো ২০ জনের বিরুদ্ধে। তাহলে প্রি ট্রায়াল স্টেজে এই যে করিম সহ আরো ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তাদেরকে জানাতে হবে না? জানানোর জন্য কি করতে হবে? জানানোর জন্য হচ্ছে আপনাকে সমন জারি করতে হবে। তাহলে বিবাদীর প্রতি সমন। পরবর্তী পর্যায়ে বিবাদী করিম সাহেবের প্রতি করিম সাহেবকে জানানোর জন্য করিম সাহেবের বরাবর কি করতে হবে? করিম সাহেবের বরাবর সমন জারি করতে হবে। তাহলে বিবাদীর প্রতি সমন কোথায় আছে?
বিবাদীর প্রতি সমন আছে হচ্ছে ধারা 27 এবং আদেশ 5 এ আছে। ধারা 27 এ বলা আছে মোকদ্দমা সঠিকভাবে রুজু হলে বিবাদীকে উপস্থিত হয়ে দাবির উত্তর দেওয়ার জন্য কি করতে হবে? সমন প্রদান করতে হবে এবং নির্ধারিত পদ্ধতিতে সেই সমনটা কি হবে? নির্ধারিত পদ্ধতিতে সেই সমনটা কি করতে হবে? জারি করতে হবে। তাহলে আপনাদের এই মামলার সমন জারিকারক কি করলেন? আপনার জারি করবেন। তাহলে কোন সেকশন অনুযায়ী জারি করবেন? ধারা 27 এবং আদেশ 5 অনুযায়ী। তাহলে আমরা আবার যদি রিপিট করি, আপনারা বাদীপক্ষের লয়ার হিসাবে সর্বপ্রথম আপনারা বাদীপক্ষে কি করেছেন? বাদীপক্ষে হচ্ছে আর্জি গঠন করে মামলা দায়ের করেছেন। অর্থাৎ ধারা 26 এবং আদেশ 4 অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। কার বিরুদ্ধে করেছেন? করিম সাহেবের বিরুদ্ধে করেছেন। তাহলে করিম সাহেবকে জানাতে হবে। অর্থাৎ বিবাদীর প্রতি জানানোর জন্য বিবাদীর বরাবর কি করতে হবে? জানানোর জন্য বিবাদীর প্রতি সমন জারি করতে হবে। তাহলে জানানোর পন্থা কি? বিবাদীকে জানানোর পন্থা হলো সমন। এখন ধারা 27 হলো সংবাদ শিরোনাম, আদেশ 5 হলো বিস্তারিত। 27 এ বলা আছে সঠিকভাবে রুজু হলে বিবাদীকে দাবির উত্তর দেওয়ার জন্য নির্ধারিত পদ্ধতিতে কি করতে হবে? নির্ধারিত পদ্ধতিতে সমন জারি করতে হবে। তাহলে সেই নির্ধারিত পদ্ধতির কথা কোথায় বলা আছে? নির্ধারিত পদ্ধতির কথা বলা আছে হচ্ছে আদেশ 5 এ। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে সমন জারির বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? বিবাদীর প্রতি সমন ধারা 27 এবং আদেশ 5 এ আছে। যে 5 আদেশের 1 বিধিতে বলা আছে আপনাদের এই মামলা বাদীপক্ষের সঠিকভাবে রুজু হওয়ার পর নির্ধারিত তারিখে হাজির এবং দাবির সমর্থনে জবাবদানের জন্য মোকদ্দমা রুজুর 5 কার্যদিবসের মধ্যে আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কি করবেন? বিবাদীর নিকট অর্থাৎ করিম সাহেবের বরাবর সমন প্রেরণ করবেন। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসছে, এইবার 2025 সালের পরীক্ষায় কোশ্চেন আসছে। বারবার রিপিট করেছিলাম এই কথাটা যে আপনার বিবাদীর প্রতি সমন অর্থাৎ করিম সাহেবের প্রতি সমন আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কত কার্য দিবসের মধ্যে প্রেরণ করবেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বিবাদীর প্রতি 5 কার্য দিবসের মধ্যে সমন প্রেরণ করবেন। এখন আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা যদি 5 কার্য দিবসের মধ্যে সমন প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি হবেন? সেই ক্ষেত্রে তিনি অসৎ আচরণের জন্য দোষী সাব্যস্ত হবেন। কি হবেন? আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা যদি 5 কার্য দিবসের মধ্যে আপনার করিম সাহেব বরাবর অর্থাৎ বিবাদীর বরাবর সমন প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি কি হবেন? অসৎ আচরণের জন্য দোষী সাব্যস্ত হবেন। 5 আদেশের 1 বিধির উপবিধি 2 এ বলা আছে বিবাদীর বরাবর সমন প্রেরণ করা হলে তিনি কিভাবে হাজির হতে পারেন? তিনি ব্যক্তিগতভাবেও হাজির হতে পারেন, উকিল সাহেবের মাধ্যমেও কি হতে পারেন? হাজির হতে পারেন। অর্থাৎ আপনাদের এই মামলায় আপনারা বাদী পক্ষের লইয়ার বিবাদী করিম সাহেব ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। ওনার বিরুদ্ধে সমন জারি হওয়ার পর বিবাদী করিম কিভাবে হাজির হতে পারবেন? উনি ব্যক্তিগতভাবেও হাজির হতে পারবেন, উকিল সাহেবের মাধ্যমেও কি হতে পারবেন? উকিল সাহেবের মাধ্যমেও হাজির হতে পারবেন। তারপরে 5 আদেশের 2 বিধি। সমনের সাথে নিযুক্ত নকল অথবা বিবৃতি। আপনারা অনেক বড় সিভিল লইয়ার, অনেক ভালো বোঝেন। মাশাআল্লাহ। এখন রহিম সাহেবের পক্ষে যেই মামলাটা লিখছেন, যে আরজিটা লিখছেন, সেই আরজিটা হয়ে গেছে 25 পৃষ্ঠা 30 পৃষ্ঠা। 30 পৃষ্ঠার আরজি লিখছেন। তাহলে এত বড় আরজি কি আপনারাই বলেন, হ্যাঁ, এই আপনার হচ্ছে ছোট একটা খামের ভিতর কি ঢুকানো সম্ভব? সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমরা যেমন দেখেন এই সিপিসির স্কেলেটন, সিপিসির যে কঙ্কালটা আছে, এই কঙ্কালটা কিন্তু আমরা ১ পৃষ্ঠায় পড়ে শেষ করেছি। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে। ঠিক তেমনি এই যে দেখেন যে আমরা স্টেজগুলো পড়েছি এটা কিন্তু সিপিসির কঙ্কাল। ঠিক তেমনি আপনি আপনার আরজি 25 পৃষ্ঠা হয়েছে সমস্যা নেই। সেই আরজিটাকে কি করবেন? একেবারেই হচ্ছে সংক্ষেপ, সার সংক্ষেপ তৈরি করবেন। ১ পৃষ্ঠায় এবং সেগুলো একেবারে ছোট ফন্টে দিয়ে ল্যান্ডস্কেপ করে তারপরে হচ্ছে কি করবেন? খামের ভিতর ঢুকিয়ে বিবাদীর বরাবর প্রেরণ করবেন। তাহলে আমাদের 5 আদেশের 2 বিধিতে বলা আছে সমনের সাথে নিযুক্ত নকল অথবা বিবৃতি। তাহলে প্রতিটি সমনের সাথে কি করতে হবে? প্রতিটি সমনের সাথে আরজির নকল দিতে হবে। আর এখন আরজি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে অনুমতি প্রদত্ত হলে আরজির কি করতে হবে? আরজির একটা সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করতে হবে। 5 আদেশের 9 বিধি। সমন জারির পদ্ধতি কয়টি? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে এবার। যেহেতু আপনার উপর থেকে কোশ্চেন চলে আসছে যে সমন জারির পদ্ধতি কয়টি? সমন জারির পদ্ধতি হলো ৪ টি। কয়টি পদ্ধতি সমন জারি করা যায়? ৪ টি পদ্ধতিতে সমন জারি করা যায়। কি, কি? উপযুক্ত কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস, নতুন করে সংশোধন হয়েছে ২০২৫ সালে। ৫ আদেশের ৯ বিধির ৩ নাম্বার পয়েন্ট, হ্যাঁ? ৩ নাম্বার পয়েন্ট উপবিধি ৩ ই বলতে পারেন। এটা এইবার সংশোধন হয়েছে ২০২৫ সালে।
এখানে বলা আছে যে এসএমএস এর মাধ্যমে কি করা যাবে? এসএমএস এর মাধ্যমে সমন জারি করা যাবে। ভয়েস কলের মাধ্যমে কি করা যাবে? সমন জারি করা যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে কি করা যাবে? ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যাবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় সমন জারির পদ্ধতি কয়টি? ৪ টি। কি, কি উপযুক্ত কর্মকর্তা? কুরিয়ার সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস বা ভয়েস কল। আর ৪ নম্বরে বলা আছে বাদী সরাসরি নিজে কি করতে পারেন? সমন জারি করতে পারেন। তাহলে আপনাদের মক্কেল যে বাদী রহিম, হ্যাঁ? উনি কি করতে পারেন? উনি সরাসরি কি করতে পারবেন? উনি সরাসরি সমন জারি করতে পারবেন। আচ্ছা, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আরো কিছু কোশ্চেন হয় যে এই যে কুরিয়ার সার্ভিস, এই কুরিয়ার সার্ভিসের তালিকা কে তৈরি করবেন? কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করবেন হচ্ছে জেলা জজ। আপনাদের যে এলাকার জেলা জজ আছেন, সেই জেলা জজ কি করবেন? কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করবেন। এখন আপনাদের এই মামলার সমন কুরিয়ার সার্ভিস যদি ৩০ দিনের মধ্যে জারি করতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তালিকা থেকে কিন্তু তার নামটা বাদ যাবে। যে কুরিয়ার সার্ভিস যদি ৩০ দিনের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হন, তাহলে তালিকা থেকে তার নামটা কি হবে? তার নামটা বাদ যাবে। তারপরে হলো ১৫ বিধি। ৫ আদেশের ১৫ বিধি। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যার বরাবর সমন প্রেরণ করা হবে, তাকে যদি পাওয়া না যায়, তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্য বরাবর কি করা যাবে? যেকোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। তাহলে যার বরাবর সমন প্রেরণ করা হবে, তাকে যদি পাওয়া না যায়, তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক সে ছেলে হোক বা সে মেয়ে হোক, যে কারো যেকোনো সদস্য বরাবর কি করা যাবে? যেকোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। ফৌজদারি কার্যবিধির ৭০ ধারা এইবার সংশোধন হয়েছে। আগে ছিল শুধুমাত্র পুরুষ সদস্য বরাবর, এখন ২০২৫ সালে সংশোধন হয়ে এখন কিন্তু ঠিক এই কথাটাই বলা আছে। যার বরাবর সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায়, তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্য বরাবর, এটা ফৌজদারি মামলা হোক আর দেওয়ানি মামলা হোক, যেকোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। এই সমনের ক্ষেত্রে বিকল্প পদ্ধতিটা আমাদের হচ্ছে কি অনেকে বুঝি না। ৫ আদেশি ১৭ বিধিতেও বিকল্প জারি, ৫ আদেশের ২০ বিধিতে হলো বিকল্প জারি। আপনাদের এই মামলায় সমন নিয়ে হচ্ছে মিস্টার এক্স, হ্যাঁ, বিবাদী করিম সাহেবের বাসায় গেছে। এখন করিম সাহেবের বাসায় যাওয়ার পর বিবাদী করিম সাহেব শীতের সকাল, যারা সিভিল করেন শীতকালে বেশি মজা হয়। শীতের সকাল, শীতকালে মামলা মোকদ্দমা বেশি হয়, সিভিল মামলা। শীতের সকাল মিস্টার এক্স জারিকারক উনি করিম সাহেবের বাসায় অর্থাৎ বিবাদীর বাসায় গিয়ে দেখে যে করিম সাহেব কি করতেছে? রোদে তার গিন্নিকে নিয়ে আপনার হচ্ছে ভাত খাচ্ছে। এখন করিম সাহেবকে বলতেছে জারিকারক যে, "করিম সাহেব, আপনার বরাবর কোর্ট থেকে একটা নোটিশ আসছে। আপনার বিরুদ্ধে দেওয়ানি আদালতে কি হয়েছে? মামলা হয়েছে। এই নেন নোটিশ।" করিম সাহেব বলল যে, "না ভাই, আমি এইগুলো কোনো নোটিশ-ফোটিশ নিতে পারব না। আপনি এখান থেকে ভাগেন।" অর্থাৎ ৫ আদেশের সত্রবিধিতে বলা আছে, যদি নিতে অস্বীকার করে অর্থাৎ জারিকারক বিবাদী করিম সাহেবের বাসায় গিয়েছেন, ঠিকানায় গিয়েছেন। ঠিকানায় গিয়ে করিম সাহেবকে পেয়েছেন। করিম সাহেবকে পাওয়ার পর, হ্যাঁ, বিবাদী বলতেছে যে, "আমি কি বিবাদীকে বিবাদী বলতেছে, "আমি ভাই এই সকল নিতে পারব না ভাই। আমি এইসব নোটিশ-ফোটিশ নিতে পারব না।" অর্থাৎ নিতে অস্বীকার করতেছে। কিন্তু করিম সাহেবকে অর্থাৎ বিবাদীকে পাওয়া গেছে। তাহলে বিবাদীকে পাওয়া গেছে। এখন বিবাদী যদি নিতে অস্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে জারিকারক কি করতে পারবেন? জারিকারক দূরে যায় না। জারিকারক কি করতে পারবেন? সরাসরি লটকিয়ে বা হচ্ছে টাঙিয়ে কি করতে পারবেন? সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসতে পারবেন। আর ৫ আদেশের ২০ বিধিতে হলো জারিকারক মিস্টার এক্স করিমের বাসায় গিয়েছে বা করিমের ঠিকানায় গিয়েছে। এখন ঠিকানায় গিয়ে দেখে ওইখানে করিম সাহেব নাই বা করিম সাহেবের আত্মীয়স্বজন কেউই নাই। কেউই এখানে থাকে না। তাহলে এই ক্ষেত্রে যদি করিম সাহেবকে পাওয়া না যায়, খুঁজে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে জারিকারক কি করবেন? জারিকারক হচ্ছে আদালতে ফেরত আসবেন। আদালতে ফেরত আসার পর আদালত থেকে অনুমতি দেওয়া হবে যে জারিকারক আপনি কি করেন? আপনি এটা সংবাদপত্রের মাধ্যমে কি করেন? সংবাদপত্রের মাধ্যমে জারি করেন বা হচ্ছে করিম সাহেবের বাসার সামনে বা করিম সাহেব যেখানে ব্যবসা করে বা প্রকাশ্য স্থানে সেখানে কি করেন? লটকিয়ে বা টাঙিয়ে জারি করেন। তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন অর্ডার 5 রুল 17 অর্ডার 5 এবং রুল 20? তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন রুল 17 রুল 20? রুল 70 তে হলো জারিকারক বিবাদীর বাসায় গেছে, বিবাদীর ঠিকানায় গেছে। বিবাদীর ঠিকানায় গিয়ে বিবাদীকে পেয়েছে। কিন্তু বিবাদী করিম সাহেব কি করতেছে? নিতে অস্বীকার করতেছে। তাহলে নিতে অস্বীকার করলে সেই ক্ষেত্রে জারিকারক সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করতে উনি আসতে পারবেন। আর ২০ বিধিতে হলো আপনার হচ্ছে বিবাদীর বাসায় গিয়ে দেখে বিবাদী নেই। বিবাদীর ঠিকানায় গিয়ে দেখে
বিবাদী নেই, সে আত্মগোপনে চলে গেছে, সে নাই। তাহলে যদি আত্মগোপনে চলে যায় সেক্ষেত্রে জারিকারক কি করবেন? জারিকারক আদালতে ফেরত আসবেন। আদালতে ফেরত আসার পর আদালতের অনুমতি নিয়ে কি করতে পারেন? জারিকারক লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসতে পারেন। ৫ আদেশের ৩০ বিধিতে বলা আছে সমনের পরিবর্তে পত্র। এখন এই মামলায় বিবাদী যে করিম, উনি একজন আপনার এমপি বা হচ্ছে উনি একজন মেয়র বা একজন সরকারি অনেক বড় অফিসার। তাহলে বিবাদীর মামলার কথা বিবেচনা করে সেই ক্ষেত্রে আদালত ৫ আদেশের ৩০ বিধি অনুযায়ী বিবাদীকে সমন না দিয়ে কি করতে পারেন? লেটার অফ সমন দিতে পারেন। অর্থাৎ সমনের পত্র দিতে পারেন। যেই রুলগুলোর কথা বললাম, আশা করি আপনারা দাগিয়ে রেখেছেন। ৫ আদেশ থেকে এই রুলগুলো পড়লেই আপনাদের হচ্ছে পরবর্তী পরীক্ষার জন্য আপনার হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন। আপনারা বলবেন, আপনাদের সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। আপনারা বলবেন, আ আমরা তো বিবাদী করিম সাহেবের বরাবর সমন জারি করলাম। তাহলে এই ক্ষেত্রে বিবাদী করিম সাহেবের করণীয় কি? এখন বিবাদী কি করবেন? বলেন তো? বলেন। লিখিত রিটেন জবাব স্টেটমেন্ট দিবে। রিটেন স্টেটমেন্ট দিবেন। তার মানে আপনারা যারা বলেছেন রিটেন স্টেটমেন্ট দিবেন, তার মানে আশা করি আপনারা ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। একেবারেই সহজ। সিপিসি কোনোভাবেই কঠিন না। একেবারেই সহজ একটা সাবজেক্ট। আপনারা যদি এইভাবে হচ্ছে মামলা যেভাবে আদালতে চলে, ঠিক ওইভাবেই যদি আপনারা এই সিপিসিটা পড়েন, তাহলে কখনোই কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই বুঝতে পারতেছেন তো? সবাই বুঝতেছেন তো? জি স্যার, জি স্যার। বুঝতেছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে বিবাদী করিম সাহেব কি করবেন? পরবর্তী পর্যায়ে করিম সাহেবের বরাবর যখন আদালত থেকে সমন জারি হলো, করিম সাহেবের করণীয় কি? করিম সাহেব হলো লিখিত জবাব দাখিল করবেন। অর্থাৎ করিম সাহেব আমার চেম্বারে আসলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন আইসা বললেন যে, "স্যার এই যে দেখেন আমার বরাবর কি আসছে? হ্যাঁ, কোর্ট থেকে একটা নোটিশ আসছে। এই যে নেন স্যার নোটিশের কপি।" তা আমি কপি ধরে মামলার আর্জি কপি সবকিছুই হচ্ছে কোর্ট থেকে তুলে কাগজপত্র করে আমি হচ্ছে বিবাদীর পক্ষে কি করলাম? হুম, প্রি-ট্রায়াল স্টেজের পরবর্তী পর্যায়ে বিবাদীর পক্ষে করিম সাহেবের পক্ষে লিখিত জবাব দাখিল করলাম। এখন বলেন আপনারা এই যে আমরা সিপিসি পড়তেছি, কিভাবে পড়তেছি? একেবারেই একটা মামলা যেভাবে আদালতে চলে দায়ের থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যেভাবে আমরা কঙ্কাল করেছি বা স্কেলেটন করেছি, যেভাবে মামলাটা আদালতে চলে ঠিক ওইভাবেই কিন্তু আমরা এই সিপিসি পড়ে শেষ করব। কখনো মনে হবে না যে আমরা সিপিসি পড়তেছি। মনে হবে যে একটা গল্প, একটা স্বপ্ন, একটা মামলা যেভাবে চলে আদালতে ঠিক ওইভাবেই আমরা সিপিসি পড়ে শেষ করে ফেলব। এভাবে পড়লে সুবিধা হবে কি? যে আপনি কখনো যে ভুলে যাওয়ার যে প্রবণতাটা আছে সেই ভুলে যাবেন না। তাহলে এই ক্ষেত্রে করিম সাহেব আমার চেম্বারে আসলেন অর্থাৎ বিবাদী পক্ষে আমি কি করলাম? আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করলাম। তাহলে লিখিত জবাব দাখিল কোথায় আছে? আদেশ ৮ এ আছে। ৮ আদেশের ১ বিধিতে বলা আছে, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে বিবাদীর প্রতি সমন প্রাপ্তির পর বিবাদী কি করবেন? বিবাদী হচ্ছে করিম সাহেব ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করবেন। বিবাদী করিম সাহেব যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত কিন্তু কি করতে পারেন? সেক্ষেত্রে আদালত আরো ৩০ কার্যদিবস সময়ে বৃদ্ধি করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? উত্তর হবে ৩০ কার্যদিবসের মধ্যে। এখন বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আদালত আরো কত কার্যদিবস বৃদ্ধি করতে পারেন? সেক্ষেত্রে আদালত আরো ৩০ কার্যদিবস বৃদ্ধি করতে পারেন। তাহলে বিবাদী কর্তৃক এমসিকিউ পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? বিবাদী কর্তৃক সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। ২, ৩, ৪, ৫ এটা হলো জাস্ট জানার জন্য পড়বেন। এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না। আসবে ৬ থেকে। ২ এ বলতেছে বিবাদী করিম সাহেব, আপনি যেই সকল ঘটনাসমূহ উল্লেখ করে, যেই সকল দাবিসমূহ উল্লেখ করে মামলা করেছেন, সেগুলো ব্যতীত, সেই ঘটনা ব্যতীত আমি যদি নতুন কোনো ঘটনার কথা বলি, সেই ঘটনাটা অবশ্যই কি করতে হবে? সুস্পষ্টভাবে আর্জির মধ্যে কি করতে হবে? সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৩ বিধিতে বলা আছে, সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। আপনারা আপনাদের যে আর্জি আছে, মামলার আর্জি, এই আর্জির মাধ্যমে বাদী পক্ষের লয়ার হিসেবে আপনারা দাবি করেছেন যে ২০% জমি ২০% জমি হলো আপনাদের। ২০% জমি হলো কার? আপনাদের মক্কেল মিস্টার রহিম সাহেবের। এখন আমি আমার যে লিখিত জবাব আছে, এই লিখিত জবাবে বলতে হবে কি?
যে না 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 এই 20% জমি রহিম সাহেবের না, এটা সুনির্দিষ্টভাবে আমি কি করতেছি, অস্বীকার করতেছি। এই 20% জমির মালিক হলো কে? এই 20% জমির মালিক হলো করিম সাহেব। এটা লিখিতভাবে লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে কি করতে হবে? সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। ৪ বিধিতে বলা আছে। হ্যাঁ, আপনার স্বীকার করতেছিও না, অস্বীকারও করতেছি না। চাতুরী মানে যেটাকে আমরা বলি চালাকি। চালাকি করা যাবে না। লিখিত জবাব করে আদালত, বিজ্ঞ আদালত বুঝতে পারতেছে না যে আপনি বাদীর যে দাবি, আপনাদের মক্কেলের যে দাবি রহিম সাহেবের, সেই দাবি স্বীকার করতেছেন না অস্বীকার করতেছেন, সেটা বোঝা যাচ্ছে না। তাহলে সেটা কি করা যাবে না? চাতুরীপূর্ণভাবে অস্বীকার করা যাবে না। ৫ বিধিতে বলা আছে, বিবাদী করিম সাহেব, করিম সাহেবের লয়ার যদি সুনির্দিষ্টভাবে অস্বীকার না করে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা স্বীকৃত বলে গণ্য হবে। তাহলে সুনির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে সেটা কি করলাম? স্বীকার করে নিলাম বলে গণ্য হবে। ৮ ৬ বিধিতে বলা আছে সেট অফ এর দাবি। তাহলে আপনারা যে মামলাটা করেছেন বাদী পক্ষের লয়ার হিসেবে একটু লড়ে চড়ে বসেন। মনোযোগ নিয়ে আসেন ক্লাসের দিকে। অনেকক্ষণ ধরে শুনতেছেন তো। আসলে একজন মানুষের শোনার ক্ষমতা থাকে হচ্ছে অন্য আরেকজন মানুষকে সর্বোচ্চ হচ্ছে ৪৫ মিনিট শুনতে পারে। তারপরে হচ্ছে আপনার শুনতে একটু কষ্ট হয়। সেক্ষেত্রে আবার হচ্ছে অন্যদিকে মনোযোগ চলে যায়। সেই মনোযোগটা ক্লাসের দিকে নিয়ে আসতে হবে। আপনারা যারা অন্যমনস্ক হয়েছেন একটু ক্লাসের দিকে নিয়ে আসেন। তাহলে আপনারা সবাই ছিলেন বাদী পক্ষের লইয়ার। তাহলে বাদী পক্ষের লইয়ার হিসাবে, বাদী পক্ষের আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনারা কি করেছেন? ২০% জমির দাবি নিয়ে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে আপনাদের দাবি ২০% জমি না। আপনাদের দাবি কি? আপনাদের দাবি হলো ২০ লক্ষ টাকা। তার মানে রহিম সাহেব আপনার চেম্বারে আসছে, আইসা বলতেছে যে, "স্যার আমাকে বাঁচান। আমি কি পাই? আমি করিম সাহেবের কাছে ২০ লক্ষ টাকা পাই।" তখন আপনি রহিম সাহেবের পক্ষে ২০ লক্ষ টাকার দাবি নিয়ে বিজ্ঞ আদালতে কি করলেন? হ্যাঁ, আপনি হচ্ছে একটি মানি মামলা করলেন। অর্থাৎ মানি স্যুট করলেন। তাহলে আপনার ৮ আদেশের ৬ বিধিতে বলা আছে সেট অফ। তাহলে আপনারা যে মামলাটা করেছেন রহিম সাহেবের পক্ষে, এই মামলাটা হলো ২০ লক্ষ টাকার মামলা। তাহলে আপনারা ২০ লক্ষ টাকার দাবি নিয়ে, হ্যাঁ, বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে বিজ্ঞ দেওয়ানি আদালতে একটি অর্থের মামলা করেছেন। এই মামলায়, এই অর্থের মামলায় আপনারা হচ্ছেন বাদী পক্ষের লইয়া। এখন বিবাদী পক্ষ, বিবাদী করিম সাহেব, আপনারা বলতেছেন আপনারা হচ্ছে করিমের কাছে, বাদী পক্ষ বলতেছে বিবাদীর কাছে কি পায়? করিম সাহেবের কাছে ২০ লক্ষ টাকা পায়। এখন বিবাদী করিম সাহেব বলতেছে, আমি বাদী রহিম সাহেবের কাছে কি পাই? ১০ লক্ষ টাকা পাই। অর্থাৎ রহিম দাবি করতেছে সে করিমের কাছে ২০ লাখ পায়। আর হচ্ছে করিম দাবি করতেছে সে রহিমের কাছে কি পায়? ১০ লক্ষ টাকা পায়। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? বাদীর যেই দাবি ২০ লক্ষ টাকা, অর্থাৎ আপনাদের মোয়াক্কেল রহিম সাহেবের যে দাবি ২০ লক্ষ টাকা, সেই ২০ লক্ষ টাকার দাবি থেকে করিম সাহেব অর্থাৎ বিবাদীর যেই দাবি ১০ লক্ষ টাকা, সেটা বাদ দিয়ে অর্থাৎ এই বিষয়টাকে কি করবেন? সমন্বয় করবেন। অর্থাৎ বাদীর দাবি থেকে বিবাদের দাবি বাদ দিয়ে বাকি যেই ১০ লক্ষ টাকা আছে সেই ১০ লক্ষ টাকা নিয়ে মামলাটা কন্টিনিউ করবেন। আর এই বিষয়টাকে বলা হয় কি? সেট অফ। তাহলে সেট অফ কোথায় বলা আছে? এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আছে। সেট অফ সম্পর্কিত বিধান আছে হচ্ছে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৮ আদেশের ৬ বিধিতে। তাহলে সেট অফ কোন মামলার ক্ষেত্রে হবে? এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। সেট অফ হবে কি? শুধুমাত্র অর্থ পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে। আর অর্থ পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত অঙ্কের টাকা হবে। অর্থাৎ আপনারা দাবি করতেছেন ২০ লাখ, বাদী দাবি করতেছে ২০ লাখ, বিবাদী দাবি করতেছে ১০ লাখ। এই ক্ষেত্রে আদালত বিষয়টাকে কি করবেন? আদালত হচ্ছে বাদীর দাবি থেকে বিবাদীর দাবি বাদ দিয়ে বাকি যেই বিষয়টা আছে সেটা নিয়ে আদালত বিষয়টাকে সমন্বয় করবেন। এই বিষয়টাকে টোটালি এই বিষয়টাকে বলা হয় সেট অফ। আর সেট অফ হলো ২ প্রকার। একটা হলো লিগ্যাল সেট অফ, আরেকটা কি? আরেকটা হলো ইকুইটেবল সেট অফ। তাহলে লিগ্যাল সেট অফ কি? লিগ্যাল সেট অফ হলো আমরা এখন যে সেট অফটা করলাম। আপনারা দাবি করতেছেন ২০ লাখ আর হচ্ছে আমি দাবি করতেছি কত? আমি দাবি করতেছি হচ্ছে ১০ লাখ। তাহলে আপনাদের দাবি ২০ লাখ থেকে আমার দাবি ১০ লক্ষ বাদ দিয়ে বাকি ১০ লক্ষ টাকা নিয়ে কি হলো? মামলাটা চললো। মানি স্যুট মামলাটা চললো। আর এই বিষয়টাকে বলা হয় লিগ্যাল সেটআপ। আর ইকুইটেবল সেটআপটা কি? একেবারেই ট্রু সেন্স এ আপনারা তো অনেক ভালো লয়ার, অনেক ভালো আইনজীবী। কিন্তু আপনি আপনার ক্যারিয়ার করেছেন কোথায়? আপনি হচ্ছে লিগ্যাল এ ক্যারিয়ার করেছেন। অর্থাৎ লিগ্যাল অ্যাডভাইজার হয়েছেন। ধরেন আপনি বাংলাদেশের নামকরা একটা কোম্পানির মাল্টিন্যাশনাল কোম্পানির আপনি লিগ্যাল অ্যাডভাইজার। অর্থাৎ লিগ্যাল এর হেড আপনি। এখন আপনার সেলারি হলো ৫ লক্ষ টাকা। আপনার সেলারি ৫ লক্ষ টাকা। এখন আপনার পারফরম্যান্স খুবই ভালো। খুবই ভালো পারফরম্যান্স। তো সেই পারফরম্যান্স দেখে অন্য একটা কোম্পানি থেকে আপনাকে অফার করা হলো যে আপনাকে কি করা হবে? ৮ লক্ষ টাকা সেলারি দেওয়া হবে। আপনি আর কোনো কথা না চিন্তা করে যেহেতু বড় কোম্পানি ওইটাও মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনি হচ্ছে কি করলেন? সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সেই কোম্পানিতে জয়েন করলেন। এখন আগস্ট মাসের যেই বেতন বকেয়া ৫ লাখ টাকা সেটা আপনার প্রিভিয়াস কোম্পানিতে কি পড়ল? ডিউ পড়ল।
সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর হয়ে যাচ্ছে কিন্তু প্রিভিয়াস কোম্পানি আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে স্যালারির টাকা দিচ্ছে না। একটা সময় ব্যর্থ হয়ে সেই ৫ লক্ষ টাকার দাবি নিয়ে আপনার সেলারির যে ৫ লক্ষ টাকা পাবেন সেটার দাবি নিয়ে আপনি হচ্ছে কি করলেন? একটা অর্থের মামলা করলেন। যে আপনি কোম্পানির কাছে কি পান? ৫ লক্ষ টাকা পান। এখন কোম্পানিও আসলো, আপনি দাবি করলেন আপনি যে তাদের কাছে ১ মাস জব করেছেন সেটা সবকিছু ডকুমেন্ট আপনার কাছে আছে। যে আপনি দাবি করলেন যে সেই কোম্পানির কাছে আপনি মাল্টিনেশনাল কোম্পানির কাছে আপনি ৫ লক্ষ টাকা পান। আপনার দাবিটা একেবারেই সুনির্দিষ্ট ৫ লক্ষ টাকা। এখন বিবাদী এই কোম্পানি বিজ্ঞ আদালতে আসলো। আইসা বলল, আমরা এটা বলি শুনানির সময় যে, "মাননীয় আদালত, বিজ্ঞ আদালত আপনি তো ন্যায় বিচারক। আপনি তো ন্যায় বিচার করবেন।" এই যে ভদ্রলোক আমাদের লিগ্যালের হেড ছিল উনি, উনি যে আমাদেরকে না বলে চলে গেছে নতুন মাসের ১ তারিখে। এক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের কোম্পানিরও কিন্তু উনি চলে যাওয়ার কারণে ক্ষতি হয়েছে। আমাদেরও কি হয়েছে? আমাদেরও ক্ষতি হয়েছে। উনি যে আমাদেরকে না বলে চলে গেলেন, ১ তারিখে অন্য জায়গায় জয়েন করলেন। এই কারণে আমরা উনার সেলারিটা আটকিয়েছি। আমাদেরও ক্ষতি হয়েছে। তখন আদালত বলবে যে, "আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে?" ওনারা বলে, "আমাদের ক্ষতি হয়েছে।" কিন্তু কত টাকা ক্ষতি হয়েছে এই ভদ্রলোক চলে যাওয়াতে এইটা কিন্তু সুনির্দিষ্ট না। কিন্তু বাদীর যে দাবি বেতনের ৫ লক্ষ টাকা, আপনার যে দাবি, আপনি যে আইনজীবী লিগ্যালের হেড, আপনার দাবি ৫ লাখ এটা সঠিক। আপনার দাবি সুনির্দিষ্ট। কিন্তু বিবাদীর দাবি কি নয়? বিবাদীর দাবি সুনির্দিষ্ট নয়। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা বলেছি, আমরা শুনানির সময় বলে থাকি, বিজ্ঞ আদালত ন্যায় বিচারক। তাহলে বিজ্ঞ আদালত আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে এবং হচ্ছে আপনারা ল কলেজগুলোতে ল অফ ইকুইটি অ্যান্ড ট্রাস্ট পড়েছেন। তাহলে ল অফ ইকুইটি অ্যান্ড ট্রাস্টের মূল কথা কি? যে বিজ্ঞ আদালত ন্যায় বিচারক। ন্যায় বিচার করবে। তাহলে প্রত্যেকটা আদালতেরই কি থাকে? ন্যায় নীতির একটা মাপকাঠি থাকে। তাহলে সেই ন্যায় নীতির ভিত্তিতে, ইকুইটির ভিত্তিতে যেখানে বাদীর দাবি সুনির্দিষ্ট কিন্তু বিবাদীর দাবি সুনির্দিষ্ট নয়, সেক্ষেত্রে আদালত তার ইকুইটির ভিত্তিতে এই বিষয়টাকে সমন্বয় করবেন। এই যে সমন্বয় করবেন এই বিষয়টাকে বলা হয় কি? ইকুইটেবল সেট অফ। আরেকটা আছে হচ্ছে কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম হলো কি? কাউন্টার মানে কি? যদি আমরা বলি যে আপনারা দাবি করতেছেন ২০ লাখ, রহিম সাহেব দাবি করতেছে ২০ লাখ। কিন্তু করিম বলতেছে, "না, আমি তোমার কাছে কত পাই? ৪০ লক্ষ টাকা পাই।" তাহলে বাদীর দাবি থেকে যদি বিবাদীর দাবি বেশি হয়, সেই বিষয়টাকে বলা হয় কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেমের ক্ষেত্রে বিবাদী বাদীকে আলাদা, আলাদা মামলা করতে হবে। এখন আপনারা বলবেন, আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। এই মামলায় রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা আছে, এই মামলায় আপনারা এখন কি করবেন? মামলা তো লিখিত জবাব দাখিল করেছেন। তাহলে লিখিত জবাব দাখিলের পরবর্তী পর্যায়ে কি আদালত কি ইস্যু গঠন করবেন? নাকি আদালত হচ্ছে মামলাটি আপনাদেরকে বলবেন, "এই যে লানেট, শুনেন বাদীপক্ষের লয়ার, আপনারা কি করবেন? আপনারা বসেন। এই যে লানেট, বিবাদী পক্ষের লয়ার আপনারা বসেন।" ২ পক্ষ বসে মামলাটা কি করেন? বিচার্য বিষয় গঠন করেন নাকি এডিআর এর জন্য লাগবে স্যার। এডিআর করেন অর্থাৎ এডিআর করেন স্যার। বিচার্য বিষয় গঠন না করে কি করেন মধ্যস্থতা করেন তার মানে এই মামলার আপস নিষ্পত্তি করেন। এই গ্রন্থের পরবর্তীতে কি হবে পরবর্তীতে হবে হচ্ছে কি বিকল্প বিরোধ এডিআর। নিষ্পত্তি বা এডিআর। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কিছু যদি জানার থাকে যেকোনো সাবজেক্ট সেটা আপনার হচ্ছে যে সুনির্দিষ্টভাবেই যে সিপিসি হতে হবে বিষয়টা এরকম না। আপনাদের যেকোনো সাবজেক্টে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমাকে করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোর্স সম্পর্কেও যদি জানার থাকে